আসসালামু আলাইকুম। ওই যে আজকে শুরু হলো অনলাইন ক্লাস। এসএসসি পরীক্ষার্থী, এসএসসি পড়ি, আমি গেলে এসএসসি দিই, এসএসসি পরীক্ষার্থী এবার এখন স্বাভাবিক পড়াশোনা করো। মনে করো যে অনলাইন, তোমাদের তো আর অনলাইন জানা দরকার নেই। ধরো যার ক্লাস মিসিং আছে সবাই পরবর্তী সময় এই ক্লাসটা করতে পারবো। আজকে একদম প্রথম থেকে আলোচনা হিসাব বিজ্ঞান জানার জন্য, যে প্রথম থেকে যে আলোচনাটা আগে জানতে হবে হিসাব বিজ্ঞান কাকে বলি। ধরো আমি যা বলবো এটা কিন্তু মনে রাখতে হবে। এখন তোমাদের অনলাইন থেকে সাউন্ড বন্ধ করার দরকার নেই, এটা কিন্তু দুনিয়ার মানুষে শুনবে, এটা প্রাইভেট গ্রুপ, অন্য কেউ শুনবে, শুধু তোমরা দুজন, আমি আর তোমরা শুধু দেখতে পারবে না। এই গ্রুপে যারা জয়েন করবো তারা দেখবো। এটা কি ইউটিউব চ্যানেলতে? আরে না, প্রাইভেট, এটা প্রাইভেট গ্রুপ, বাইরে কোনো স্টুডেন্ট নাই। মানে এটাতে আমরা তিনজনে টোটালি, মানে স্যার এটা বাকি দুই একটা আছে সব ডিলিট করে আমি গ্রুপ করে রাখছি। যারা ওই পেমেন্টে প্রাইভেট করে ওপরেই ওই গ্রুপে জয়েন। পাবলিক কি সবই আলোচনা, পাবলিক শুনলে মানুষ কি করে ক্যাপচার শুরু করছে এর মধ্যে। এটা স্বাভাবিক পড়াশোনা করো, তাহলে সহজ হবে বিষয়টা। এই অনলাইন এটা মোবাইলে চলতে তা হোক, এটা হলো দেখা যায় অনলাইনে পড়াশোনা সম্ভব। তোমাকে তো বুঝাই পারলাম, মানে এই জায়গাতে তোমার তো স্বাভাবিক পড়া পড়ো, তোমার তো একটু মনটা আউট হলে স্যার গ্রুপে দিয়ে দিন, আমরা আবার ক্লাসটা দেখতে পারবো। আমি তো গ্রুপে দিছি অলরেডি, এটা গ্রুপে দিছি, এই গ্রুপে জয়েন করো, তোমাদের এখন জয়েন করায়নি। এটা হলো ফেসবুক ইয়ে প্রাইভেট গ্রুপ, আর ওটা তো মেসেঞ্জার গ্রুপ। এই গ্রুপে জয়েন করবো, পরবর্তী সময় ক্লাস দেখতে পারবা। এখন এটার জন্য অনেক আলোচনা, এই সব আলোচনা একসাথে করবো। এখন আরে স্যার এটা করেন স্যার, কোনটাতে এটা নিয়ে তুই টানা হেসড়ে করে, তাইলে আমি কোন দিকে যাবো? আমি কম বুঝি, তাহলে বেশি বুঝি। ওটাতে একটু লিখে হয়, মনে হয় একটু কম বুঝি না স্যার। তো দুজনই কম বোঝার কোনো সুযোগ নেই, দুজনই পারতে হবে। একটু লেখে ওটাতে বেশি যেহেতু এক করতে হয়তো একদিন আসে না, অমনোযোগ একটু আসে। কিন্তু আগে তোমার জানতে হবে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা। হিসাব বিজ্ঞানটা কি, এই সংজ্ঞাটা কিন্তু আগে জানতে হবে। তারও আগে হিসাব বিজ্ঞান এই বানানটা কিন্তু জানতে হবে। কটা জিনিস বললাম? হিসাব বিজ্ঞানের বানান, হিসাব বিজ্ঞানের সংজ্ঞা। আর হিসাব বিজ্ঞান অনেকে হিসাব বিজ্ঞানটা স্পেস দেয়, হিসাব লেখে এক জায়গায়, বিজ্ঞান লেখে আরেক জায়গায়। এটা তো অ্যাকাউন্টিং এন্ড সায়েন্স না, একসাথে একটা শব্দ না। হিসাব বিজ্ঞান একসাথে শব্দটা জেনে রাখবো, এটাকে অনেকে এটা ভুল করে কিন্তু। তাহলে যে জায়গায় দেখবো হিসাব আর বিজ্ঞান আলাদা লিখছে, মানে এই বানানটা হিসাব বিজ্ঞান সায়েন্স দিলে তার হইতো না, তার বিজ্ঞান মানে তো সায়েন্স আর হিসাব এই একসাথে। সংজ্ঞাটা তো জানতো, এটা তো হিসাব বিদ্যা, একটা বইয়ের নাম, সাবজেক্টটা না, মানে এই বিষয়ের কাজ কি। এই বিষয়টা হলো কোনো প্রতিষ্ঠানের সংগঠিত লেনদেন। মনে রাখতে কি বলছি, সংজ্ঞা কি লিখবো? সংজ্ঞা লেখার দরকার নাই, আছে না স্যার। কোনো প্রতিষ্ঠানের সংগঠিত লেনদেন। কোন লেনদেন? সব লেনদেন, আর্থিক লেনদেন। আরে না, আর্থিক থাকতে হবে। তো কোনো প্রতিষ্ঠানের সংগঠিত আর্থিক লেনদেন আগে কি করতে হবে? শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ, শ্রেণীবিন্যাসকরণ, আর্থিক বিবরণী তৈরি, আর্থিক বিবরণী প্রস্তুতকরণ ও ব্যাখ্যা বিশ্লেষণ করি তথ্য ব্যবহারকারীর নিকট বা আগ্রহী পক্ষের নিকট উপস্থাপন করার নাম কি? হিসাব বিজ্ঞান। তো হিসাব বিজ্ঞান না কি বলো, নিজ থেকে বলো এখন। আর্থিক লেনদেন। আরে না, কোনো প্রতিষ্ঠানের সংগঠিত, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সংগঠিত আর্থিক লেনদেন। এটা সব লেনদেন না, আবার কোন লেনদেন? একটা মূল পয়েন্ট, আর্থিক লেনদেন। আগে তো টার্গেট করতে হবে, কোনটি আইডেন্টিফাই করতে হবে না, মানে শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ, শ্রেণীবিন্যাসকরণ, তারপরে কি আর্থিক প্রতিবেদন বা আর্থিক বিবরণী প্রস্তুত করতে হবে। আর্থিক বিবরণী প্রস্তুত করুন। এবং হ্যাঁ, সব লেনদেন না কেন? এটা তো পরে সাবজেক্টে যাচ্ছে, সব বিষয় কি না লেনদেন না, আর্থিক লেনদেন গুলো আসবে। আর হিসাব বিজ্ঞান আলোচনা করে কি নিয়ে? আর্থিক লেনদেন নিয়ে। আর্থিক ছাড়া কোনো লেনদেন কিন্তু আলোচনা করে না। তাহলে আর্থিক লেনদেন চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ, শ্রেণীবিন্যাসকরণ, আর্থিক প্রতিবেদন বা আর্থিক বিবরণী প্রস্তুতকরণ ও আগ্রহী পক্ষের নিকট। এই যে তুমি যে প্রস্তুত করলা, পরে কি ঘরে বসে থাকলে হবে? যার সাথে স্বার্থ সংশ্লিষ্ট তার কাছে উপস্থাপন করতে হবে। এটার নাম কি? হিসাব বিজ্ঞান। সংজ্ঞাটা তো পারা যাইব। জি স্যার। আর এই বর্ণনাটার মধ্যে কি আছে? এই যে বিজ্ঞান দেখতেছে, এটার মধ্যে কি যুক্ত আছে? আরে না, উমো করতে পারলে আবার বরিকার্য আর কি আছে? আর নারায়ণগঞ্জের আছে না, নারায়ণগঞ্জ সিরাজগঞ্জ, ওটাতে কি থাকে? ওটাতে এই দুইটা বর্ণ। পার্থক্যটা কি? এটাতে থাকে এইটা আগে, বরিকার্যটা পরে। এটা হলো কার জন্য? নারায়ণগঞ্জের জন্য। আর এটা কার জন্য? বিজ্ঞান জ্ঞানের জন্য, বিজ্ঞাপনের জন্য। মনে থাকবো এটা। আর এটা কার? নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ, গ্রামগঞ্জ আছে না, এটা হলো এটার জন্য। মনে থাকবো তো? একটুকে এই দুইটা জিনিস শিখলাম। এবার আসতে হইব তোমার হিসাব বিজ্ঞান আলোচনা করে কি লেনদেন? আর্থিক লেনদেন। তো সব ধরনের ঘটনা কি না? সব লেনদেন কি ঘটনা না? সব লেনদেন কিন্তু ঘটনা। সব ঘটনা লেনদেন না। সব ঘটনা কি নয়? লেনদেন না। আবার সব তাহলে সব লেনদেন ঘটনা। সব কি লিখতে পারি আমরা? সব ঘটনা কি নয়? লেনদেন নয়। সব ঘটনা লেনদেন, লেনদেন নয়। কিন্তু কি সব ঘটনা কি না? লেনদেন না। কিন্তু সব লেনদেন কি? ঘটনা। এটার ব্যাখ্যা বিশ্লেষণটা কি?
সব লেনদেন ঘটনা ক্লিয়ার, এতটুকু লেন তো পারি। জি স্যার এবার যে কোনো ঘটনাকে লেনদেন বলার জন্য কয়টা বৈশিষ্ট্য লাগবে? মিনিমাম 3টা বৈশিষ্ট্য লাগবে। বুঝি না স্যার। যে কোনো ঘটনাকে লেনদেন বলার জন্য, যে কোনো ঘটনাকে লেনদেন বলার জন্য অর্থের স্যার মানে আর্থিক এটা আমি দিব, যে কোনো ঘটনাকে লেনদেন বলার জন্য কমপক্ষে কয়টা? কমপক্ষে মানে বুঝো তো, কমপক্ষে 3টা, বেশি হলে সমস্যা নাই। কমপক্ষে মানে হচ্ছে এটা, যে এটা লাগবেই, আর বেশি হলে সমস্যা নাই। যে কোনো ঘটনাকে লেনদেন বলার জন্য কমপক্ষে কয়টা বৈশিষ্ট্য? 3টা বৈশিষ্ট্য বা 3টি বৈশিষ্ট্য থাকতে হবে, থাকতে হবে। একটু একটু মনে রাখা সম্ভব, আমারই তো জটিল কিছু না। বৈশিষ্ট্য 3টা কি? 1 নম্বরে 2টা পক্ষ। কয়টা পক্ষ? 2টা পক্ষ। স্যার ডেবিট ক্রেডিট কি স্যার? হ্যাঁ, 2টা পক্ষ থাকবে। তারপরে আর্থিক অবস্থার কি থাকবে? সচল থাকবে। আর্থিক অবস্থার পরিবর্তন থাকবে। কলমের একই, কর্মেরিয়া স্যার খাইকা নাই। তাইলে তো আমার এটাই না থাকলে আমার লিখতে ভালো লাগে না। ওই আমার কলমে মুখ কাটা যায়। স্যার এটা দিলে স্যার ডাক না দিলে তো ওজন ওজন লাগে, কি বলছেন? না না, এই যে সামান্য পাশে দেওয়া এটা, হ্যাঁ, মানে এটা না থাকলে আমার তো লিখতেই ভালো লাগে না। আর্থিক অবস্থার পরিবর্তন, আর্থিক অবস্থার পরিবর্তন। লাইভে আরেকজন ওই গ্রুপে আগে এক জায়গা ছিল, মনে হয় আছে, আজ হয়েছে, সমস্যা নাই। এটা কোন, এটা গোপালগঞ্জের মনে হয়, ওর বাড়ি গোপালগঞ্জ। পোলা। 2টি পক্ষ, আর্থিক অবস্থার পরিবর্তন। তারপরে কি ছিল? আর্থিক অবস্থার পরিবর্তন, 2টা পক্ষ। আর কি লাগবে? আপনি আগে বলতে হবে। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। আর টাকা দ্বারা পরিমাপ করতে হবে তো, কয় টাকার জিনিস, ট্রানজাকশনটা কয় টাকা, এটা বুঝতেই হতো। অর্থের অঙ্কে কি? এই 3টা বৈশিষ্ট্য মনে রাখা সম্ভব তো? এটা এখনই মুখস্থ করে আমারে বলো। আর্থিক পক্ষ। আর্থিক পক্ষ কি হইল? 2টি পক্ষ। আর্থিক অবস্থার পরিবর্তন। পক্ষ হচ্ছে 2টা, আর্থিক অবস্থার পরিবর্তন, আর্থিক টাকার অঙ্কে পরিমাপযোগ্য। 3টা তাড়াতাড়ি বলো, মুখস্থ করো। 2টি পক্ষ, আর্থিক অঙ্কের পরিমাপযোগ্য। আর্থিক অঙ্কে না, টাকা দিয়ে পরিমাপ। এটা মানে কত টাকা ট্রানজাকশন, এদিকে তাকে টাকা দিয়ে বলতে হবে। 3টা বৈশিষ্ট্য দেখে দেখে বলো, স্বাভাবিক পড়াশোনাই করো, সমস্যা নাই তো। 2টি পক্ষ আর্থিক অবস্থার পরিবর্তন। যে কোনো ঘটনাকে লেনদেন বলার জন্য কমপক্ষে 3টা লাগবে, মানে যে কোনো ঘটনাকে টোটালি লেনদেন মানে 2টি পক্ষ থাকবে, আর্থিক অবস্থার পরিবর্তন, অর্থের অঙ্কের পরিবর্তন। ঠিক আছে স্যার? ওকে স্যার। হয়েছে? জি স্যার। তো 2টা পক্ষ তো ইজিলি বোঝা যায়। ডেবিট বেতন দেওয়া হলো, বেতন একটা হিসাব, নগদান আরেকটা হিসাব, হিসাব চলে আসে। নগদ থেকে দিলে আর কি স্যার নগদান হিসেবে স্যার। যে হিসাবে হোক, 2টা ট্রানজাকশন তো আমরা ধরতে পারি না? 2টা একসাথে, ওইটা পরে মানে 2টা তো একদম সহজ, বুঝো নাই? ব্যক্তিগত টাকা যদি বাসায়, তো 2টা পক্ষ বের করা তো কোনো বিষয় না। নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, তাহলে 2টা পক্ষ হয়েছে। প্রতিষ্ঠান এক পক্ষ, মালিক তো আরেক পক্ষ, 2 পক্ষ হয়ে গেছে। যদি প্রতিষ্ঠানটা কার নিজের, প্রতিষ্ঠানটা আমারই প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানটা কি বলা হয়? কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব বলা হয়। কি বলা হয়? কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব। ব্যক্তি আবার কৃত্রিম হয় কেমন? ব্যক্তির মতন আচরণ করে, কিন্তু আসলে সে কিরা মানুষ না। এটা কৃত্রিম ব্যক্তি বলে। সকল প্রতিষ্ঠান কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব। আরে ব্যবসা মানে যে যত প্রতিষ্ঠান আছে, যত প্রতিষ্ঠান, এটা কি কৃত্রিম বাচক হিসাব। ধরো সুমন ট্রেডার্স, এটা কি মানুষ না? এটা দোকানের নাম, মানুষ না। নাম দেখিতে বুঝি সুমন হইলে মানুষের নাম, ব্যবসার নাম দিচ্ছে কি সুমন ট্রেডার্স। এর পক্ষ এগুলো কয়টা? 2টা। সুমন হইলো মানুষ, আর কৃত্রিম ব্যক্তিটা কি? অর্থাৎ প্রতিষ্ঠান এক জিনিস, মালিক পক্ষ আরেক জিনিস। 2টা পক্ষ হয়ে গেলো ইজিলি। 2 পক্ষ বের করা তো কোনো সমস্যা না, যে কোনো ট্রানজাকশনে 2টা পক্ষ আছে। হ্যাঁ, এই জায়গায় কোনোভাবে থাকা, কিন্তু লিড নিচ্ছি, লিড নেওয়ার কারণে বসতে তো সমস্যাই তো আছে। নিচে পাতে বসো না এখন, এখন এটি বই তো আরো কয়েক বসতাম, এমনি বসতে তাহলে এমনি উঠে বসো। হ্যাঁ, এমনি বসো, হয় না? আচ্ছা, এই আজকে লাগে ওটি আসে, ওটি কি আনবো? আবার আনবি না লাগবে না, যদি তাইলে আমি ওখানে রেজিস্টার করে দিই। কলেজ পড়াছে
না স্যার সমস্যা নেই, দেন এগুলো স্যার। আচ্ছা এই যে কতক্ষণ পড়ার পরে আবার এ করতেছি, পড়া তো আজকে অনেকক্ষণ চলবো। তিনটা বৈশিষ্ট্য আগে শুনতে দাও একটু, আমি তোমাকে তো লোড দেই নাই এখন, আমি দিতেছি যে তিনটা বৈশিষ্ট্য মুখস্থ বলো। দুটি পক্ষ আর্থিক অবস্থার পরিবর্তন, অর্থের অঙ্কে পরিবর্তন। মনে থাকবো তো? কত টাকার লেনদেন সেটা বুঝতে হইব, কত টাকার লেনদেন এটা বুঝতে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য দুইটা পক্ষ থাকবো। আর্থিক অবস্থার পরিবর্তন, এটা একটু এই বিষয়টা কি আছে, ব্যাখ্যা বিশ্লেষণ আছে। এটাই বললাম, এটা কি, এটাতে কি আছে, ডিটেইল আছে। কিন্তু আর্থিক অবস্থার পরিবর্তন যে হইলো বুঝবো কি করে? বুঝার জন্য আমরা সমীকরণ পড়ছি না? সমীকরণটা কি ছিল, হিসাব সমীকরণটা কি ছিল? L প্লাস E, এটা না? এখন এই যে লেনদেনের কারণে হিসাব সমীকরণের কি হয়, যে লেনদেনের কারণে হিসাব সমীকরণ উভয় দিকে যোগফল পরিবর্তন হয়। কি বলছি? যে লেনদেনের কারণে হিসাব সমীকরণে উভয় দিকে যোগফল পরিবর্তন হয়। আর্থিক অবস্থার পরিবর্তন কয়টা? তিনটা, দুইটা। একটা কি পরিমাণগত পরিবর্তন, পরিমাণগত অথবা কি নিট পরিবর্তন। বুঝি না, আবার বলেন স্যার। পরিমাণগত বা নিট পরিবর্তন, এটাই বুঝি না। পরিমাণগত বা নিট পরিবর্তন। আরেকটা পরিবর্তনের নাম কি? গুণগত বা স্যার কাঠামোগত মানে স্যার দুইটা একই নাম। এর দুইটার উদাহরণ আমি দিচ্ছি। তো পরিবর্তন কয় ধরনের? এই যে আর্থিক অবস্থার পরিবর্তন, এটা কয় ধরনের? দুই ধরনের। কি কি? একটা গুণগত পরিবর্তন, আরেকটা এটা কিন্তু এই জায়গায় মনে হয় থাকার কথা। না থাকলে আমি বলবো। নাই স্যার, এগুলো ইন্টারনেট এই জায়গায় আছে। নাই স্যার, এগুলা আর্থিক অবস্থার পরিবর্তন। আচ্ছা, আর্থিক অবস্থার পরিবর্তন ওইভাবে দেয় নাই, কিন্তু এই পরিবর্তনটা বোঝার জন্য দিছে তো, কিন্তু ওরা এত বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করে নাই, কম করে দিছে। আর্থিক অবস্থার পরিবর্তন কয় ধরনের? দুই ধরনের, পরিমাণগত নিট পরিবর্তন আর গুণগত। কাঠামোগত পরিবর্তন। এখন এই পরিমাণগত পরিবর্তনটা কি কারে বলে? যে লেনদেনের কারণে হিসাব সমীকরণ উভয় দিকে যোগফলের পরিবর্তন হয়, সেটার নাম কি? পরিমাণগত বা নিট পরিবর্তন। আর যে লেনদেনের কারণে হিসাব সমীকরণে যোগফলের কোনো পরিবর্তন হয় না, সেটার নাম কি? গুণগত বা কাঠামোগত পরিবর্তন। মনে থাকবো? এখন দুইটা উদাহরণ দিই। যেটা স্যার মানে যেটা যোগফল পরিবর্তন হয় সেটা এখন একটু এটা একটু দেখতে হবে কি যে, আরে খালি ওই লিখি, এটার সমীকরণ না। এ বলতে কি? সম্পদ। এল বলতে লাইবিলিটিস মানে দায়, ই মানে ইকুইটি, মালিকানা সত্ত্ব। এখন ধরো কি লেনদেন দিলাম, ধরো এদিকে সম্পদ আছে কত, মনে করো 50,000, কত আছে দায় কত 20,000, তাহলে এটা কত হইব? এটা যদি হোয়াট হয় 30,000 অটোমেটিক বুঝতেছি না? 30,000। এবার আসো, একটা ট্রানজাকশন দিলাম, সেই ট্রানজাকশনের নাম কি? বেতন পরিশোধ। বেতন পরিশোধ করলে যাবে কি? বেতন ডেবিট, নগদান ক্রেডিট। তো বেতন দিলে কি নগদ টাকা বাড়ে না কমে? নগদটা কমে। তো নগদান ক্রেডিট মাইনাস হবে 10,000 টাকা। আর ওই মালিকানা সত্ত্বের কাহিনী তো বলছি, কালকে বলছিলাম, যদি বেতন দিই তাহলে আয় না ব্যয়? ব্যয় হইলে কি হয়? মালিকানা কমে না বাড়ে? তাহলে এটা কি হবে? মাইনাস হবে না? তাহলে পরবর্তী এই জায়গায় কত হবে? 20,000। এদিকে কত হইলো? 40,000। আর এটা কি হবে? এটা কিছু হবে না, এটা তো 20,000ই থাকবে। এই দুইটা যোগফল আর এটা যোগফল কত হইলো? এটি কত? 40। ঠিক আছে, এদিক কত? অর্থাৎ সমীকরণ কি ঠিক আছে না? এটা কোনো যোগফলে পরিবর্তন হয়েছে না হয় নাই? সমীকরণে যোগফলে পরিবর্তন হলে এটার নাম কি? যোগফলের পরিবর্তন হলে কি হবে? যোগফলের পরিবর্তন হলে কোন পরিবর্তন? নিট পরিবর্তন। মনে থাকবো? এটা কি হিসাব সমীকরণে? একটু লেখা দিই, ভিডিওটা শুনলে তো পাইবে, লেখা দাও সমীকরণে। আর এই লেখার হিসাব সমীকরণে যোগফলে পরিবর্তন হলে নিট পরিবর্তন, না হলে কি? কাঠামোগত পরিবর্তন না হলে। কার পরিবর্তন না হলে? হিসাবে। আরে না, হিসাব সমীকরণে পরিবর্তন। 50,000 থাকে। হ্যাঁ, এটা একটা উদাহরণ দিচ্ছি। না হলে কোন পরিবর্তন? কাঠামোগত। আরেক নাম কি? গুণগত পরিবর্তন। ক্লিয়ার? এখন একটা ট্রানজাকশন বলো, সম্পদ কত ছিল? 40,000 এইভাবে ছিল না? ধরো 40,000 ছিল কি, আর দায় কত? 20,000। মালিকানা কত? 20,000। এবার একটা ট্রানজাকশন বলতে হয়, সেটা হচ্ছে কি, এই নগদে যন্ত্রপাতি ক্রয়। নগদে কি করা হলো? নগদান হিসাব আরে কি ডেবিট। যন্ত্রপাতি কিনছি না, সম্পদ বাড়ছে কোনটা?
যন্ত্রপাতি হিসাব যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যন্ত্রপাতি কি হিসাব? সম্পদ। নগদ কোন হিসাব? সেটাও তো সম্পদ। তো এক সম্পদ বাড়ছে আর এক সম্পদ কমছে। তাহলে এই যে 40,000 টাকা কি ছিল এতক্ষণ, নগদ একটা সম্পদ নামে, এখন কি হবে? সম্পদ কি দুইটা হবে না আরেকটা হবে? একটা হবে। একটা কিন্তু কি নামে? যন্ত্রপাতি নামে, কিন্তু কি একটা গড় হবে। তো যন্ত্রপাতি কত? ধরো 10,000 টাকা দিয়ে কিনলাম, তো সম্পদ বাড়ছে। আর নগদ 10,000 কি হবে? প্লাস হবে না মাইনাস হইব? তো এদিকে যন্ত্রপাতি কত? 10,000। আর নগদ কত আছে এখন? 30,000। আর এদিকে কত আছে? কোনো চেঞ্জ হয়েছে? ডান পক্ষে কত? এর জন্য কালকে ওরে করাইছিলাম, কালকে ওরে বলছিলাম যে মালিকানা হিসাব সমীকরণের মধ্যে কাহিনী আছে, এই আলোচনায় আমি যাচ্ছি। এটা শুধু আপাতত জেনে রাখো যে দায় এবং সম্পদ, দায় এবং সম্পদ বৃদ্ধি এবং হ্রাস, বাড়ছে অথবা কমছে, কোনোটাই মালিকানা সত্ত্বে আসবে না। মনে থাকবো কি বলছি? দায় এবং সম্পদ কমছে এবং বাড়ছে, কোনোটাই মালিকানা সত্ত্বে আসবে না। তো মালিকানা সত্ত্বে আসে কারা? ওই বলো মুনতাসির, পাবেল বলো, মালিকানা সত্ত্বে কি কি উপাদান আসে? কালকে তোমার অনেকক্ষণ বলছি কিন্তু, বলো। জি স্যার। কি কি? মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন। আয় কি বিয়োগ হয়? আয় যোগ ব্যয় বিয়োগ। তাহলে কয়টা আসে? 4টা। মূলধন এটা তো লিখবো আমি, গ্রুপে দিছি। আর গ্রুপে তো লিখে দিছি সুন্দর করে। গ্রুপ চালাও কি জন্য তাহলে? দেখো নাই রাজেন্দ্র গ্রুপে লিখে দিছি, লিখছি না? এটি বের করো তো দেখি। মালিকানার সাথে আসে কয়টা উপাদান? 4টা উপাদান। আর শুধু মূলধনটা যেটা মালিক ডিরেক্টলি ইনভেস্ট করে। আর মালিকানা সত্য কি? কোম্পানিতে মালিকের যে দাবি, মালিকের যে পাওনা, সেটার নাম কি? মালিকানা সত্য। এই আছে কিনা দাও, কই গ্রুপটা উপরে না? কই এই যে স্যার, এই যে যেটা সেন্ড করছি এটা, এই যে আর ওটাতে দেখি হয়তো পাঠাইছি স্যার, দেখেন পাঠাইছি। এই যে এটা একটু বড় হয় না? এটা এটা এই দেখো, এই লেখা আছে। এটাও দেখতে পারো। এই দিক দেখো, হিসাব সমীকরণটা কি? ইকুয়াল টু এল প্লাস ই। এটা হলো মূল হিসাব সমীকরণ। হিসাব সমীকরণের বর্ধিত রূপ কি? এল সমান সি প্লাস ক্যাপিটাল প্লাস রেভিনিউ। আরে এটা এক্সপানসিভ রূপ আছে না, বর্ধিত রূপ। এটা তো খালি 3টা উপাদান দেওয়া হয় না, এটা আরো উপাদান আছে না। বর্ধিত রূপটা কি? এ সমান অ্যাসেট, এল প্লাস সি প্লাস আর মাইনাস এক্স মাইনাস ডি। তো এল বলতে কি? এ বলতে বলতে অ্যাসেট আমরা জানি, তাই তো? এ বলতে অ্যাসেট, এল বলতে লাইবিলিটিস, আর এল বলতে সি বলতে কি? ক্যাপিটাল, আর আর মানে কি? রেভিনিউ, এক্স মানে কি? এক্সপেন্স, আর ডি মানে কি? ড্রয়িংস। আর বাংলাটা কি? সম্পদ সমান দায় প্লাস মূলধন প্লাস রেভিনিউ মানে আয়। ওই যে এই জায়গায় দেখো, এই জায়গায়, আর মাইনাস খরচ মাইনাস কি? উত্তোলন। ক্লিয়ার? এবার আসো মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে। এই যে আসছে, মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে উপাদান কয়টি? 4টি। যথা কি? মূলধনের কারণে মালিকানা সত্ত্ব কি পায়? বৃদ্ধি পায়। আয়ের কারণে মালিকানা সত্ত্ব কি পায়? বৃদ্ধি পায়। ব্যয়ের কারণে মালিকানা সত্ত্ব কি পায়? ওইদিকে কল্টন দিও না। ব্যয়ের কারণে মালিকানা সত্ত্ব বা খরচের কারণে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। উত্তোলনের কারণে মালিকানা সত্ত্ব কি পায়? হ্রাস পায়। তো মালিকানা সত্ত্ব উপাদান কয়টা? মালিকানা সত্ত্বকে প্রভাবিত উপাদান কয়টা? 4টা। মনে থাকবো? এই 4টা তো এটা বলছি। তাইলে এই জায়গায় কি সম্পদ দায় আসছে? সম্পদ দায় আসছে? সম্পদ দায় কিন্তু মালিকানা সত্ত্বে আসে না। তাই আমি তো সম্পদ কিনছি, এক সম্পদ বাড়ছে আর এক সম্পদ কমছে। কমার কারণে এই সম্পদে কোনো পরিবর্তন হয়েছে না? আগের মতনই আছে? আগের মতই আছে। এটা কোন পরিবর্তন? মনে থাকবো তো? এখন উদাহরণ তো আমি একটা দিচ্ছি, আরো উদাহরণ আছে, অজস্র উদাহরণ আছে। যে কোনো ট্রানজাকশন বললেই দুইটার মধ্যে পড়বই। পৃথিবীতে এমন কোনো লেনদেন নাই যে এই দুইটা ছাড়া যাইব অন্য জায়গায় যাবো। যত লেনদেনই বলো, যত লেনদেন আছে সারা পৃথিবীতে, এই দুইটাতে একটাতে যাবে। কোন লেনদেন? যেটা মুখ দিয়ে বের হয় বলো একটা দিন। মানে যত লেনদেনই আছে একটা বলো, মানে এই দুইটা পরিবর্তনের মধ্যে যাবেই। ব্যাংক থেকে ঋণ নিলাম, নগদান ডেবিট, ব্যাংক ঋণ ক্রেডিট। তাহলে কি নগদ টাকা তো সম্পদ? ব্যাংক ঋণ তো কি শুধু ব্যাংক না? ব্যাংক ঋণ কেন স্যার? তো ব্যাংক ঋণ না, ব্যাংক থেকে যে টাকাটা নিলাম এটা ব্যাংক ঋণ। ও যদি স্যার শুধু ব্যাংক থেকে উত্তোলন করে তাহলে তখন শুধু ব্যাংক হবে। স্যার ব্যাংক ঋণটা আমার দায়ভার্সিত, নাম তো দিতে হবে, যে নামটা করছো সেই নামে তো আইডেন্টিফাই করতে হবে। তাহলে নগদ টাকা বাড়ছে আর ব্যাংক ঋণ কি? দায় বাড়ছে। তো দুই পাশে তো বাড়তেছে। দুই পাশে বাড়লে কোন পরিবর্তন হয়? নিট পরিবর্তন বা পরিমাণগত পরিবর্তন। আরেকটা উদাহরণ বলো, মুখ দিয়ে যা আসে তাই বলো।
আসবাবপত্র বাকি তো আসবাবপত্র করে করা হলো। আসবাবপত্র ক্রয় করলাম, আসবাবপত্র ক্রয় করলে কি আসবাবপত্র হিসাব ডেবিট, প্রথম হিসাব ক্রেডিট। আসবাবপত্র হিসাব বাড়তেছে, সম্পদ বাড়তেছে, একদিকে কি দায় বাড়তেছে, কোন পরিবর্তন? হ্যাঁ, প্রথম হিসাব মানে স্যার পাওনাদার, ওইটা জানো না? ওই তো পাওনাদার হিসাব। এই পাওনাদার প্রথম হিসাবে 7-8টা করে নাম আছে, এই তিনটারে গেলে লাগবে হয়তো, এখন হয়তো লাগবে না। এখন তো মাথা এখন পেরা বেশি নাম না দিয়ে দিয়া প্রথম হিসাব তো জানা রাখা উচিত। প্রথম হিসাব পাওনা, স্যার ভুলে গেছি পাওনাদার হিসাব। হ্যাঁ পাওনাদার, এই দুইটা নাম জানো, এই দুইটা 7টা নাম আছে। জানাদারের নাম আছে নি স্যার প্রাপ্য হিসাব, পুস্তক ঋণ, স্যার এগুলা বলেন এখন মাথা সবই বলুন না, এই একটা দুইটা নাম শুধু দেনাদার প্রাপ্য, সেই দুইটা জেনে রাখো। এটা তো এখন থেকে শুরু হয়েছে অ্যাপ্লাই। বাপু মানে স্যার পাওনাদার না, প্রাপ্য মানে যার কাছে টাকা পায়। দেনাদার। এই যে আরেকটা জিনিস লিখে রাখি, অনেক বিষয় একসাথে আলোচনা হচ্ছে আজকে, অনেক বিষয়। এই যে প্রাপ্য আর প্রাপ্ত নিয়ে গেঞ্জাম লাগাও, প্রাপ্য কারে কই, প্রাপ্ত কারে বলি। প্রাপ্য মানে কি? বাপু মানে স্যার পাইবো আর কি। আরে পাবো, প্রাপ্য মানে পাবো ভবিষ্যতে, এখনো বকেয়া। প্রাপ্যর আরেক নাম কি আছে? বকেয়া, সুদার কথা। আর মানে দেনাদার একটা আর হলো প্রদেয়। প্রদেয় মানে কি? পাওনাদার। এটাও বকেয়া, তবে এটা কার ক্ষেত্রে? ব্যয়ের ক্ষেত্রে ইউজ করা হয়। আর এটা কোন ক্ষেত্রে? আয়ের ক্ষেত্রে। প্রদেয় বেতন মানে আমি বেতন দিতে হবে। আর প্রদেয় বিনিয়োগের প্রাপ্য বিনিয়োগের সুদ মানে কি? বিনিয়োগের সুদের টাকাটা আমি পাবো। এটা হলো কি? আয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রাপ্য শব্দটা। আর প্রাপ্ত মানে কি? প্রাপ্ত মানে কি? স্যার মানে পাইবো অলরেডি পেয়ে গেছি। প্রাপ্ত পেয়ে গেছি। প্রাপ্ত মানে কি? অলরেডি পেয়ে গেছি। পেয়ে গেছি, পাওয়া হয়েছে এমন। হ্যাঁ, পাওয়া গেছে। আর প্রদত্ত মানে কি? প্রদত্ত মানে কি? দেওয়া হয়েছে, মানে দেওয়ার বাকি নাই, দিয়ে দিছি অলরেডি, আগে দিয়ে দিয়েছি। মনে থাকবো। তো এই ছিল তোমাদের এই লেনদেন ধরা। লেনদেন ধরতে পারবো তো? 10,000 টাকা কর্মচারী নিয়োগ দেওয়া হলো, হবে? জি স্যার কেমনে হবে? 10,000 টাকা কর্মচারী নিয়োগ এটা কোনো লেনদেনই না। হইব না কেন? টাকা তো 10,000 আছে, পক্ষ তো দুইটা আছে, লেনদেন হইল না কেন? কারণ এখনো স্যার টাকা আর ইয়ে হয় নাই, আদান প্রদান হয় আরে নাই। আর্থিক অবস্থার পরিবর্তন হয় নাই। হ্যাঁ সেটাই তো। আর্থিক অবস্থার পরিবর্তন হইবে কখন? যেদিন বেতন দিব। আমি কি বেতন দিছি? স্যার নিয়োগ দেওয়া হলো স্যার তো আমার তো নিয়োগ দিলাম, আর্থিক অবস্থার পরিবর্তন আছে। তুমি হিসাব না স্যার কোনো হিসাব যে না, কেন হিসাব না সেটা তো আগে স্যার, বুঝতে কারণ হবে। এটা এখনো স্যার আর্থিক অবস্থা পরিবর্তন হয় ওইটা বলতে হবে। মানে স্যার এখন আমরা কোনো টাকা দিই না। তার লগে 10,000 টাকার কন্ট্রাক্ট, কাজ শুরু করে দিছি, কিন্তু এটা লেনদেন হইল না। কারণ কি? তার এখন আপনার স্যার, টাকা টাকা- দেন নাই। টাকা তো দেই নাই তারে। আমার তো আর্থিক অবস্থার পরিবর্তন কয় ধরনের? 2 ধরনের লাগবে। মাথায় কি ঢুকছে বিষয়টা? বুঝছি ওই কারণে এটা লেনদেন না। সেটা তো, এটা যে লেনদেন না সেটা তো বুঝতে হইবে কোন কারণে যে লেনদেন না। এই ছিল বিগিনিং আলোচনা। এবার আসো কিনিয়া। আধুনিক পদ্ধতিতে হিসাব কয় প্রকার? হিসাব কয় প্রকার? 5 প্রকার। আয় ব্যয় দায় মালিকানা 5 প্রকার। কি কি? এটা কিন্তু প্রথম দিনই লিখছিলাম। সম্পদ। সম্পদ, প্রথমে সম্পদ আয় আমরা কি এখানে বলি? আছে এই যে স্যার আয় ব্যয় আছে, নিজেরা তো আর খাতায় লিখো নাই। খাতায় লিখছি লিখছো? আমি, স্যার। ওই লিখছে, ওর জিগা হয়তো বলতেছে পাই না, পাইছি, হয়তো নজর রাখে না এইদিকে। মেসেঞ্জারে সিন কইরা মনে হয় ভালো সাজলো, কিন্তু কাজের কাজ করলো না আর কি। ই মানে কি? কেমন আছেন স্যার? এক্সপেন্সিভ এক্সপেন্স মানে এক্সপেন্সিভ না, এক্সপেন্সিভ হলো অ্যাডজেক্টিভ, এটা ব্যয়বহুল। আর এক্সপেন্স মানে খরচ। 3 নম্বরে কি? আয়। আয়। স্যার উত্তোলন হবে নি স্যার না, ইনকাম বা কি? রেভিনিউ। হ্যাঁ, এটা আর দ্বারাও প্রকাশ করা যায়, আর দ্বারা বইয়ের মধ্যে লিখে। 4 নম্বরে কি? দায়। দায়। লাইবিলিটি। সম্পদ ব্যয় আয় আরে আবার এটা লিখতেছি, লাইবিলিটিস না লিখবো? সেটাই হবে না। হ্যাঁ, না কি হবে না, হবে লাইবিলিটিস। 5 নম্বরে কি? মালিকানা সত্ত্ব। ইকুইটি। এই 5টা জিনিস হিসাব পারবা তো? জি স্যার 5টার মধ্যে এটা তো 2টা কি পারি। হয়? পারো তো ভালোই, জিগাইলে তো আটকে যাও। বৃদ্ধিতে কি হবে? ডেবিট। আর হ্রাস পেলে কি হবে? ক্রেডিট। আর এই 3টা? বৃদ্ধিতে আরে না, আগে হ্রাস। হ্রাসে কি হয়? এই তো স্যার বৃদ্ধিতে ডেবিট। credit হবে। আর বৃদ্ধিতে কি হবে? Credit। ক্রেডিট। ক্লিয়ার? আর এই 2টা সাধারণত কোন ব্যালেন্স থাকে? ডেবিট ব্যালেন্স। আর এই 3টা সাধারণত কোন ব্যালেন্স থাকে? Credit। যদি সাধারণ জের বলে, স্যার ডেবিট ক্রেডিট একটু বাংলা বলে দেন ডেবিট ক্রেডিট হলে হিসাবের বাম পক্ষ
আর ক্রেডিট হলো হিসাবে ডান পক্ষ, একটু শুধু জেনে রাখো। ডেবিট ক্রেডিট নিয়ে আর জানার কিছু না। কোনটা ডেবিট ও কোনটা ক্রেডিট হেঁটে যে আলোচনায় আসলাম এখন, এবার তো শুরু হবেই। ডেবিট ক্রেডিট চিনতে পারলে তো সবকিছু পারবো আস্তে ধীরে। তাহলে আগে কি জানতে হবে? কোনটা লেনদেন সেটা আগে জানতে হবে। অর্থাৎ যে সমস্ত ঘটনা কারে কই এটা আগে বুঝতে হবে। ঘটনা কারে কই? আরে না, কোনো কিছুর অবস্থার পরিবর্তনটাই ঘটনা বলে, বুঝো নাই? কিন্তু ঘটনা তো তাহলে অহরহ করতেছে। একজনের একটা লাথি মারলা, এটা কি হয়ে গেল? ঘটনা করছে। কেন হয় দৌড় মারছি, বুঝো নাই? তুমি আবার একটা দুধ দিবা, শুরু হয়ে গেল না? এটা কিন্তু ঘটনা কারে কয়? অবস্থার পরিবর্তন হলে কি ঘটনা। কিন্তু এটা কি লেনদেন হবে? লেনদেন হওয়ার জন্য দেখতে পাবো ওই ঘটনার মধ্যে কি, ওরা যে মাইট দিলা টাকা পয়সা গেছে, বুঝো নাই? মাইট দিলে যে ওরা যে ব্যথাটা পাইলো, এটা কি টাকাতে পরিমাপ করা সম্ভব? সুতরাং এটা কি না, তাহলে ক্ষতিপূরণ দিলে বাস ওটা আরেক জিনিস। ক্ষতিপূরণ বাবা তাহলে তো ক্ষতি হয়ে গেল, টাকা যদি দাও পে করো, বুঝো নাই? টাকা যদি কয় মানে আমার এত টাকা ক্ষতিপূরণ দিতে হয়েছে সোজা, তখন ওই যে মায়ের কারণে যে এই কাহিনী না, আমার কি গেছে ক্ষতিপূরণ গেছে, ক্ষতিপূরণ ডেবিট, নগদান ক্রেডিট, বুঝো না? তাহলে আগে জানতে হবে কি ঘটনাটা লেনদেন হয়েছে কিনা সেটা আগে আইডেন্টিফাই করতে হবে। করার পরে এই ঘটনার মধ্যে কি পাইবা? এই 5টা হিসাব পাবে। কটা হিসাব? 5টা হিসাব। সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব। এবার সম্পদ কোন ঘটনার মধ্যে লেনদেন সম্পদ হয়েছে এটা বুঝুন কি করে? কোন ঘটনাকে সম্পদ বলার জন্য কি করতে হবে? কোন ঘটনাকে সম্পদ বলার জন্য মানে যে সম্পদ কোনগুলা লেনদেন ঘটনা থেকে লেনদেনের উৎপত্তি, লেনদেনের বৈশিষ্ট্য আমরা জানছি, এটা নিয়ে তো আলোচনা আর করবো না। কিন্তু এবার দেখতে হবে যে সম্পদ কোনগুলা, সম্পদটা কি আসলে। সম্পদ হলো ওই সমস্ত উপাদান, সম্পদ হলো ওই সমস্ত উপাদানের সমষ্টি, যে সমস্ত উপাদান কি করবে, যে সমস্ত উপাদান থেকে ভবিষ্যতে সুবিধা পাওয়া যাবে, যে সমস্ত উপাদান দায় পরিশোধ করতে পারে। কি বলছি? কয়টা কথা বলছি সম্পদ নিয়ে? কয়টা? মূল কথাগুলো একটু লিখে রাখি। সম্পদ নিয়ে কি করতে হবে? ভবিষ্যতে সুবিধা পাওয়া যাবে। ভবিষ্যতে কি পাওয়া যাবে? ভবিষ্যতে সুবিধা পাওয়া যাবে, একটা শব্দ। আর কি? সুবিধা পাওয়া যাবে। তারপরে দায় পরিশোধ করা যাবে, যার সাহায্যে কি করা যাবে? দায় পরিশোধ করা যাবে। তারপরে পরিশোধ করা যাবে। তারপরে কি আছে? আরেকটা আছে, মুনাফা অর্জনে কি করা যাবে? সুবিধা পাওয়া যায় মানে মুনাফা অর্জনে সহায়তা হবে। আরেকটু স্পষ্ট করা যায়, কি করা যাবে? মুনাফা অর্জনে কি করবে? এবং মুনাফা অর্জনে কি করবে? সাহায্য করবে। মুনাফা অর্জনে সহায়তা করবে। কয়টা কথা হইল? এই 3টা মনে রাখলে সম্পদ চিনতে পারবা। মাথায় কি ঢুকছে? এই যে ফ্যান চলতেছে, এটা থেকে এই এখন যে আমরা সুবিধাটা ভোগ করতেছি, এটা কিসের সুবিধা? সম্পদ। এই জায়গায় কিন্তু কারেন্টের যে বিলটা, এই বিলটা কি? এটা কিন্তু খরচ। কিন্তু এই যে ফ্যানটা, কারণ কি? আর এটা তো আমি আজকেও চালাচ্ছি, সামনেও আরো চালাবো। এটা কি শেষ হয়ে গেল সুবিধা না? টাকা কি আবার দিতে হইতেছে? টাকা কিন্তু দিতে হচ্ছে না। আর এই বিদ্যুৎ বিল, যতদিন বিল দিবা ততদিন সুবিধা নিবা। আমি 12 মাস বিদ্যুৎ বিল দিয়ে আসলে 1 মাস ফ্রি চলতে দেন না, দিব বিদ্যুৎ কোম্পানি, এমন আছে সিস্টেম। তো সারা জীবন আপনার বাসায় বাড়িটা এখন আমরা দিয়ে দেন, এটা কি সম্ভব? কিন্তু যারা যে কিস্তি ভিত্তিক বাড়ি কিনে, একটা সময় কিন্তু বাড়িটা নিজের হয়ে যায়, পরে সে নিজের। আরে ডেভেলপার দিতে কিস্তি দেওয়া, প্রথমবারে 5 লাখ টাকা দিলা, এরপরে আবার স্টেপ বাই স্টেপ টাকা দিয়ে বাড়ি কিনে ফেলে না ডেভেলপাররা, প্লাট কিনে না। তো ওই প্লাটের টাকা এক সময় দেওয়া শেষ হইলে পরীক্ষার টাকা দিতে হবে না? সারা জীবন নিজের হয়ে গেল, সারা জীবন নিজের না? মাথায় কি ঢুকছে বিষয়টা? তাহলে ওই ভাড়া দেওয়া কয় ধরনের? টাকা তো যাচ্ছে, একটা হচ্ছে বাসা ভাড়ার জন্য টাকা যাচ্ছে, আরেকটা কি ওই যে প্লাট যে কিনছো, প্লাট কেনার জন্য কিস্তির জন্য টাকা যাচ্ছে। দুইটাই তো টাকা যাচ্ছে। দুইটা টাকা কি এক না ভিন্ন ভিন্ন? একটা টাকা যাচ্ছে সম্পদ অর্জনের জন্য, আরেকটা টাকা যাচ্ছে কি সুবিধা ভোগ করার জন্য। বাসা ভাড়া থাকতেছো, নিজে তো বাড়ি কিনে নয়, থাকতেছো কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে। অর্থাৎ সম্পদের যে অংশ কি করা হয়েছে, ওই খরচ টাকারে বলে। ব্যয় কিন্তু 2 ধরনের, একটা মূলধন জাতীয় ব্যয় আর একটা মুনাফা জাতীয় ব্যয়। এটা কিন্তু তোমাদের একটা চতুর্থ আলোচনায় আছে। তাহলে খরচ কয় ধরনের? সম্পদের যে অংশ কি করা হয়েছে, সম্পদের যে অংশের সুবিধা, সম্পদের যে অংশের সুবিধা ভোগ করা হয়েছে, সম্পদের, এটা লিখলে হবে সম্পদের ব্যবহৃত অংশ। সম্পদের ব্যবহৃত অংশটা কি বলে? খরচ বলে। খরচ মানে যেটা আমি ভোগ করে লাইছি, ধরো এই যে এই সুবিধা ভোগ করতে, খরচ ব্যয় মানে তো খরচ। ব্যয়টা 2 ধরনের, ব্যয়ের মধ্যে 2টা ভাগ আছে। যদি ওই জায়গায় ব্যয় বলতে আমরা একটা বেড়ে বুঝাই, আর এই উপরে গিয়ে এর ব্যাখ্যা বিশ্লেষণ বেশি করছি। কিন্তু
ব্যয় বলতে মুনাফা যেতে হবে, আরেকটা কি মূলধন যেতে হবে, এটা কিন্তু চতুর্থ অধ্যায় তোমাদের আছে। তো ব্যয়ের যে অংশটা আমরা ভোগ করছি সেটার নাম কি? খরচ। আর যে ব্যয়ের কারণে আমি ভবিষ্যতে সুবিধা পাবো সেটার নাম কি? সম্পদ। মনে থাকবো তো? যে ব্যয়ের কারণে এই যন্ত্রপাতি ক্রয় করলাম এটা ব্যয় না? এটা তো ব্যয়, কিন্তু ভবিষ্যতে সুবিধা পাবো? পাবো তো, অনেকদিন এটা ইউজ করবো। কিন্তু যে বিদ্যুৎ বিল দিয়ে যে 1000 টাকা মাসে সেটা কি? গ্যাস বিল যে 1000 টাকা দেয় এটা কি? এটা কিন্তু খরচ। কারণ কি? এক মাস বিদ্যুতের সুবিধা নিয়েছি, আরাম করছো, এরপরে কি এটা দিয়ে কি আর সুবিধা পাওয়া যাবে না? বিষয়টা ক্লিয়ার? আর সম্পদ ব্যবহার করলে সম্পদের মূল্য কি পায়? হ্রাস পায়। সম্পদ ব্যবহার করলে কি হয়? এই হ্রাসজনিত জিনিসের নাম কি? অপচয়। সম্পদের যে মূল্যটা হ্রাস পাইতেছে সেটাও কিন্তু খরচ। তাহলে খরচ তো বুঝতে পারছো তো কোনটা খরচ? বিজ্ঞাপনটা কি হবে তাহলে? বিজ্ঞাপন খরচ। কারণ কি? যতদিন টাকা দিবা ততদিন বিজ্ঞাপন চলবে, টাকা দিবা না তোমার বিজ্ঞাপন টিভিতে আর আসবে না। বিষয়টা বুঝছো তো? না এমনি ফ্রি ফ্রি আসে বিজ্ঞাপন, সেকেন্ডের জন্য তো টাকা দিতে হবে। কোনো একটা ভালো চলতেছে, এর মধ্যে যদি 5 সেকেন্ড দেয় অনেক টাকা নিবে, যত বেশি হিট তত বেশি টাকা যাবে। আরো সবার মনোযোগ, আরে ডিস্টার্বটা করলো, বিজ্ঞাপনটা এসে ডিস্টার্ব করলো, করে না মানুষ এমন বিরক্ত? কিন্তু স্যার বিজ্ঞাপন দিতে স্যার কোনো লাভ হয় না স্যার। হ্যাঁ লাভ হয় স্যার, ওই বুঝতেছে না লাভ। কোটি কোটি মানুষের টাকা দেয় বিজ্ঞাপনে, কি কো? বিজ্ঞাপন না দিলে মানুষ জানবো কই? মানে তুমি যে প্রোডাক্ট উৎপাদন করলাই, নোয়াখালী বসে থাকবে না, লক্ষ্মীপুর বসে থাকি, সারা বাংলাদেশ জানাই দেবো না? তোমার প্রোডাক্ট দোকানে গিয়ে খুঁজবো? টিভিতে বিজ্ঞাপন দেখে বাসায় গিয়ে তোমার বলে যে দোকানে গিয়ে বলে এটা দেন, এই ব্র্যান্ডের জিনিস দেন। তো বিজ্ঞাপন তো অবশ্যই, বিজ্ঞাপন ছাড়া তোমার মার্কেট চলবো, বিজনেসই তো চলবো না। তাহলে সম্পদ আর খরচ এই দুইটা তো বুঝছি। এই সম্পদ এবং ব্যয় এই দুইটার নাম তো আমরা বুঝছি। এবার আসো আয়। আয় কি? বৃদ্ধি পাওয়া। সেবা প্রদানের মাধ্যমে আয় হয়, বিক্রয়ের মাধ্যমে আয় হয়। আয় হলো তুমি একটা জিনিস কি করবা? হস্তান্তর করবা, বিনিময়ে কি করবা? লাভ করবা। এটা যে সুবিধা আছে সেটা তুমি নিজে বুক করবা না। নিজে বুক করলে তো খরচ হয়ে গেল। ধরো এই যে কলম আমি লিখতেছি, এই যে খাতাতে আমি লিখতেছি, দোকানদার কি এই খাতার মধ্যে লিখছে, লেখলে কি আমি কিনতাম? এটার কি মানুষের অভাব পূরণের ক্ষমতার নাম কি? উপযোগ। এটার যে উপযোগটা ছিল এটা কি যে ব্যক্তি করছে সে বুক করছে, আমি করতেছি? আমি করতেছি। এমন কলম দিয়ে লিখতেছি, অর্থাৎ যে জিনিস তুমি বুক করবা সেটাও কি? যে জিনিস তুমি ব্যবহার করবা সেটা তোমার জন্য সম্পদ। আর এই আর পণ্যটা কি হয়? একই জিনিস তোমার কাছে পণ্য হবে, আরেকজনের কাছে কি হবে? সম্পদ হবে। এটার যে উপযোগ পাওয়ারটা দোকানদারের কাছে খাতাটা হচ্ছে তার পণ্য, আর আমাদের কাছে এটা কিন্তু রাখতাছি, এটাকে বসা, এটা কি বারবার ইউজ করা যাবে না? একবারে জিনিস একবারে, তাহলে এটা খরচ হয়ে যাচ্ছে। বুঝছো বিষয়টা? তবে একসাথে যদি 10,000 টাকার খাতা কিনে রাখো তখন কি হবে? সবগুলা কি ব্যয় হয়ে গেছে? আমি তো আরো 10 বছর চলতে পারবো, 10 বছর বেশি বলছি, 2 বছর চলবে। 2 বছর চলে, 2 বছর আমার কি একসাথে সব ব্যয় কি হয়ে গেছে? আজকেই 10,000 টাকা তো হয়ে গেছে, এটা সম্পদ। মানে এটা বলে সাপ্লাইজ। এই কালো কলম, কালি, কার্বন, এই খাতা, এই সংক্রান্ত বিষয়গুলো কি বলে? কলম হিসাব পাইছো কোনোদিন? মনিহারি হিসাব পাইছো? সাপ্লাইজ হিসাব আছে, অফিস সাপ্লাই। এটা কি সম্পদ? কারণ কি অনেকদিন ব্যবহার করো, শেষ হয় না তো এখনো। বিষয়টা বুঝছো? একসাথে 10,000 টাকার কিনছে, ব্যবহার যেটা করছি সেটা তো মনিহারি খরচ, সাপ্লাই খরচ, যেটা রইলো এটা সম্পদ। তাহলে আয় তো বুঝছি, সেবা প্রদানের মাধ্যমে আয় হয়, কোনো কিছু বিক্রয়ের মাধ্যমে কি হয়? আয় হয়। অর্থাৎ প্রদান থেকে প্রাপ্তি যদি বেশি হয় তাহলে কি হবে? আয় হবে। 10,000 টাকা যিনি 12,000 টাকা বিক্রি করলাম, দিলাম কত? পাইছি কত? বেশি না কম পাইছি? বেশি। তাহলে আয় হয়েছে। দায় কারে বলে? আরে না, প্রতিষ্ঠানের সম্পদের উপর অন্য পক্ষের দাবি, মালিক পক্ষ ব্যতীত অন্য পক্ষের দাবির নাম কি? দায়। মনে থাকবো? যেটা তোমার পরিশোধ করতে হবে। ব্যাংক থেকে ঋণ করলা, এই যে তোমার সম্পদ, প্রতিষ্ঠানের টাকা ছিল কয় লাখ? 2 লাখ, হয়ে গেল কয় লাখ? 5 লাখ বা 3 লাখ হলো, 1 লাখ আনছো কই থেকে? ব্যাংক থেকে ঋণ আনছো। তো তোমার প্রতিষ্ঠানের সম্পদ কয় লাখ? 2 লাখ। 3 লাখ এখন। আগে তো 2 লাখ দিয়ে শুরু করছো, 1 লাখ টাকা ব্যাংক থেকে ঋণ করছো, এখন কয় লাখ হয়েছে? 3 লাখ হয়েছে না? এখন ব্যাংক কি তোমার প্রতিষ্ঠানের সম্পদের উপর অন্যের দাবি দেওয়া আছে? আছে। কয় লাখ টাকা? 1 লাখ। তো অন্যের দাবি দেওয়ার নাম কি? দায়। আর মালিক পক্ষের দাবি দেওয়ার নাম কি? মালিকানা সত্ত্ব। এই 5টা হিসাব তো পারা যাবে। এই 5টা সংজ্ঞা একটু বুঝতে পারবো তো কোনটা কোন হিসাবে যাচ্ছে? যে বুঝছি স্যার। তাহলে বিক্রয়টা কি? বিক্রয়টা স্যার আয়। বিক্রি করে আয় হয়েছে। আর পাওনাদার, এটা হলো উদাহরণ। পাওনাদার, ব্যাংক ঋণ, এগুলা কি? দায়। আর মূলধন মালিকানা সত্ত্বের একটা উপাদান। আর মূলধনের মধ্যে কয়টা উপাদান আসে? 4টা উপাদান আসে। মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে উপাদান কয়টা? 4টা। এর মধ্যে কি কি উপাদান আছে? এই 4টা উপাদানের নাম একটু লিখে দিই। কি আছে? মূলধনে কিন্তু কি মালিকানা সত্ত্বের একটা উপাদান। মূলধনটা কি মালিকের ডিরেক্টলি ইনভেস্ট করে, সেটা হচ্ছে মূলধন।
আর মালিক প্রতিষ্ঠানের টোটাল যে পাবে সেটার নাম কি? মালিকানা সত্ত্ব। তারপরে আয়, এই দুইটা কারণে মালিকানা কি পাই? বৃদ্ধি পাই। আর দুইটা আছে যেমন খরচ, আরেকটা কি? উত্তোলন। এই দুইটা কারণে মালিকানা কি পাই? হ্রাস পাই। তো মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে উপাদান কয়টা? চারটা। মূলধন, আয়, এই দুইটা কারণে মালিকানা বাড়ে। খরচ, উত্তোলন, এই দুইটা কারণে মালিকানা কমে। সম্পদ এবং দায়, এই দুইটা আবার লিখে দিই, অনেকবার বলছি আবার একটু লিখে দিই। সম্পদ ও দায় বৃদ্ধি বা হ্রাস, বৃদ্ধি বা হ্রাস, কোনোটাই কি হবে না? মালিকানা সত্ত্বে হ্যাঁ আসবে না, মালিকানা সত্ত্বে আসবে না। মনে থাকবো তো কি বলছি? অর্থাৎ প্রভাব করবে না, আসবে না। সম্পদ ও দায় বৃদ্ধি বা হ্রাস কোনোটাই মালিকানা সত্ত্বে আসবে না, অর্থাৎ প্রভাবিত করবে না। পরে কয়টা? এই চারটা উপাদান। মনে থাকবো তো? মালিকানা সত্ত্বে হেডিংটা লিখে দিই, নাহলে তো পরে এই লেখা দেখে আর বুঝবো না যে কিসের কারণে লেখা হলো। মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে উপাদান কয়টা? চারটা। প্রভাবিত করে স্যার গতকাল প্রাইভেট মার্কেট থেকে দিতে হবে। চারটা করে হলো, চারটা। আগে আলোচনা শেষ করি, আলোচনা আগে তো মাত্র শুরু হইতেছে। না না, গতকাল আগামীকাল আগামীকাল কথা বলছি স্যার, মানে আগামীকাল 11টা বাজে ম্যাথ প্রাইভেট। 11টা বাজে নিতে পারো না? ঠিক সমস্যা নেই। 9টা স্যার, এরপরের দিন তোমার কি অবস্থা? তোমার আবার লেট? না স্যার, লেট হবে। আচ্ছা, তাহলে মালিকানা সত্ত্বে উপাদান প্রভাবিত করে কয়টা? চারটা। আর সম্পদ দায় বৃদ্ধি মালিকানা সত্ত্বে আসে না, বৃদ্ধি পাক অথবা হ্রাস পাক। এবার তোমাদের বেসিক কিছু রুলস আগে এই বইটার মধ্যেই দেওয়া আছে। এই বেসিক রুলগুলো তোমাদের সবার একটু জেনে রাখা উচিত। এরপরে ও দলিল নিয়ে তুমি লিখছি, কয়টা দলিল আছে? 6টা দলিল। এটা কিন্তু গ্রুপে সুন্দর করে লেখা আছে। ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, এই তো 6টা। ক্যাশ মেমো সম্পর্কে কিন্তু লেখা দিছি। কি লেখা ছিল ইয়াতে? ক্যাশ মেমোতে কি লেখা ছিল? ক্যাশ মেমো নগদ লেনদেনে ব্যবহার করা হয়। ক্যাশ মেমো 3 কপি করা হয়। মূল কপি ক্রেতাকে দেওয়া হয়। বিক্রেতা প্রস্তুত করে কার্বন কপি রেখে দেওয়া হয়। কয়টা বললাম তাহলে? 3টা। কি কি বলছি ক্যাশ মেমো সম্পর্কে? ক্যাশ মেমো নগদ লেনদেনে ব্যবহার করা হয়, কার্বন কপি রেখে দেওয়া হয়, মূল কপিটা ক্রেতাকে দেওয়া হয়। কে প্রস্তুত করে? এটা প্রশ্ন হতে পারে। কে প্রস্তুত করে? দোকানদার। দোকানদার মানে কি? বিক্রেতা। কে প্রস্তুত করে? বিক্রেতা। বিক্রেতা যে বিক্রি করে সে না ক্যাশ মেমো তৈরি করে না। দোকান থেকে ভাই আপনি ওঠেন, আপনার ক্যাশ আমি বসে আপনার ক্যাশ মেমো তৈরি করে দিই, আমারটা আমি করে লয়ে যাই, এমন আছে? এটা তো প্র্যাকটিক্যাল। আর চালানটা কি? ধারে ক্রয় বিক্রয় প্রামাণ্য দলিল কি? চালান। ধারে ক্রয় বিক্রয় দাও তো দিয়ে দেখা যায় কিনা। এই যে 6টা গুরুত্বপূর্ণ দলিল, এটা দিলাম আপনার। এই যে আসছিল, এই যে ক্লিয়ার আসছে না, এই জায়গায় বাফারিং এর জন্য। হ্যাঁ, 6টা গুরুত্বপূর্ণ দলিল। কি দলিল? ক্যাশ মেমো, চালান, ডেবিট নোট, ক্রেডিট নোট, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার। এবার আমি ক্যাশ মেমো সম্পর্কে একটু বিস্তারিত বলছি। কি বলছিলাম? ক্যাশ মেমো নগদ লেনদেনে এটি ব্যবহৃত হয়। নগদ লেনদেনে এটি ব্যবহৃত হয়। 3 কপি করা হয়। মূল কপি কি করা হয়? মূল কপি ক্রেতাকে দেওয়া হয়। কার্বন কপি রেখে দেওয়া হয়। আর বিক্রেতা কর্তৃক প্রস্তুত, কে প্রস্তুত করে? বিক্রেতা প্রস্তুত করে। এতে বিক্রেতা স্বাক্ষর দেয়। কার স্বাক্ষর থাকে? বিক্রেতা। আবার কি লেখা থাকে? বিক্রিত মাল ফেরত দেওয়া হয় না। দেখো ক্যাশ মেমো বের করে দেখো, এটা লেখা আছে। আছে? এতটুকু জানলে কি হবে? এটা থেকে এমসিকিউ আসলে এর বাইরে এমসিকিউ আসবে না। লেখা আছে না? আমি এটা ভুল লিখছি। এটা ক্যাশ মেমো না, এটা তো চালান। সামনে মনে হয় ক্যাশ মেমো আছে। আচ্ছা, দেখে নিও পরে। এদিকে লেখা আছে, এদিকে দেখো, এই সব এই জায়গায় বিস্তারিত লেখা আছে। গ্রুপে গেলে নিজে সব দেখে নিতে পারবো। এরপরে কি ছিল? চালান। চালান কি লেখা? ধারে ক্রয় বিক্রয় প্রামাণ্য দলিল কি? ওইদিকে লেখা আছে, এইদিকে আগে দেখো। ধারে ক্রয় বিক্রয় প্রামাণ্য দলিল কি? চালান। শুধু ধারে পণ্য দ্রব্য ক্রয় বিক্রয় চালানে লিপিবদ্ধ করা হয়। এতে কি করা হয়? ক্রেতা বিক্রেতার উভয় স্বাক্ষর থাকে। এই চালানে দেখো ক্রেতা বিক্রেতা দুজনের স্বাক্ষর আছে। আছে না নাই? ওই ওটা বিক্রেতার স্বাক্ষর, ক্রেতার স্বাক্ষর আছে না? আমি এটা ভুল লিখছি। শর্ত আছে না? ভুল ত্রুটি সংশোধনযোগ্য। ভুল ত্রুটি সংশোধনযোগ্য, ক্রেতা স্বাক্ষর থাকে না মনে হয় না? তাহলে আমি লিখতে বলবো সেটাকে, এটা সংশোধন করে নিতে হবে। এরপরে কি ছিল? ডেবিট নোট। ডেবিট নোট কারে বলে? ডেবিট নোট কি? ক্রয়কৃত পণ্য ফেরত দিলি, ক্রয়কৃত পণ্য ফেরত দিলে লেখা তো দিছি ডিটেল। ক্রয়কৃত পণ্য ফেরত দিলে ক্রেতা কর্তৃক বিক্রেতাকে অবহিত করার জন্য যে আপনার পণ্যটা নষ্ট, কারণ ব্যাখ্যা সম্বলিত যে চিঠি লেখা হয় সেটার নাম কি? ডেবিট নোট। অর্থাৎ ডেবিট নোটটা কি? পণ্য আপনার ভালো হয় না, মন মতন হয় না, নমুনা মাফিক না হলে পণ্য ফেরত দিব। ফেরত দিলে কি হবে? জানাই দেবো না যে আপনার পণ্যটা নষ্ট।
তো বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দিলে যে চিঠিপত্রের মাধ্যমে বিক্রেতাকে জানানো হয় সেটার নাম কি? ডেবিট নোট। আর পণ্য যে ফেরত পাঠাইলে সেই পণ্যটা ফেরত বুঝি পাইছে না, আবার পাওয়ার পরে সে আমাকে আবার অবহিত করবো, সেটার নাম কি? হ্যাঁ, সে আবার চিঠি লিখবো, ক্রেডিট নোট। এটা কে লেখে? ডেবিট নোট কে লেখে? ডেবিট নোটটা কে লিখে? ক্রেতা। আমি যে কিনছি আমি লিখবো, তাহলে আমি তো ক্রেতা। আমি লিখে কার কাছে পাঠাবো? বিক্রেতার কাছে। বিক্রেতা গ্রহণ করবে, ক্রেতা প্রেরণ করবে। কোন নোটটা? ডেবিট নোটটা। তো এটা প্রশ্ন হইতে পারে, ডেবিট নোট কে প্রস্তুত করে? ক্রেতা। ক্রেতা। কার বরাবর প্রেরণ করে? বিক্রেতা বরাবর। কেন প্রস্তুত করে? ক্রয়কৃত পণ্য ফেরত। মনে রাখতে হবে ক্রয়কৃত, দেখবো দুইটা অপশন থাকতে পারে, কোনটা? ক্রয়কৃত পণ্য। ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দিলে ডেবিট নোট প্রস্তুত করা হয়। এবং এটার মধ্যে কি জানানো হয়? আমি যে কিনছিলাম কার কাছ থেকে কিনছি? দোকানদারের কাছ থেকে। দোকানদারের নাম কি? পাওনাদার। ডেবিট নোটের মাধ্যমে কি করা হয়? পাওনাদারকে কি করা হয়? তাকে জানিয়ে দেওয়া হয় এই পরিমাণ টাকা দ্বারা আপনার হিসাবে আমরা কি করছি? ডেবিট করছি। কারণ যখন কিনছিলাম তখন কি লিখছিলাম? ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার ক্রেডিট করছি না? এখন টাকা পণ্য ফেরত দিয়েছি, এখন কি করবো? পাওনাদার কমে যাবে। পাওনাদার ডেবিট, ক্রয় ফেরত কি? ক্রেডিট। এবার যে পণ্যটা ফেরত পাইলো সে আবার একটা চিঠি লেখে, তার চিঠির নাম কি? ক্রেডিট নোট। সে কারে লিখে? কে প্রস্তুত করে ক্রেডিট নোটটা? বিক্রেতা। কার বরাবর প্রেরণ করে? ক্রেতা বরাবর। ওটাতে কি কেন লেখে? বিক্রিত মাল ফেরত পাইছি, ফেরত পাইছি বুঝা লিখে আবার চিঠি দিই। সে আবার কি জানাই? আপনার হিসাবকে আমরা কি করে দিলাম? ক্রেডিট করে দিলাম। কারণ দেনাদার যখন পণ্য যখন সে বিক্রি করছে তখন সে কি বলছিল? আমার দেনাদার বলছিল। এখন সে কি করবো? টাকা ফেরত দিয়ে দিচ্ছে, তাহলে তারা টাকা দিব না, দেনাদার কি করবে? ক্রেডিট করবে। তো ডেবিট নোট কারে করে বুঝছো তো? ডেবিট নোট কার সাথে সম্পর্কিত? ক্রয় ফেরতের সাথে। আর ক্রেডিট নোট বিক্রয় ফেরতের সাথে। ক্রেডিট নোট কে প্রস্তুত করে? বিক্রেতা প্রস্তুত করে। কার বরাবর প্রেরণ করে? ক্রেতা বরাবর প্রেরণ করে। এই কয়েকটা জিনিস জানলে কি পারবা? এমসিকিউ আসতে পারবা এটা থেকে। এবার আসলে ডেবিট ভাউচার। ডেবিট ভাউচারটা কি? ডেবিট ভাউচার কি? ডেবিট ভাউচার হলো ক্রয় এবং অন্যান্য ব্যয় যে জায়গায় লিপিবদ্ধ করা হয় সেটার নাম কি? ডেবিট ভাউচার। বিক্রয় এবং অন্যান্য আয় যে লিপিবদ্ধ করা হয় সেটার নাম কি? তাহলে ডেবিট ভাউচার কি বলো? 6টা দলিলের নাম একটু লিখে দেই। আর এই সবটি দলিল সম্পর্কে এখন বলো। ডেবিট ভাউচারটা কি বলো? এইমাত্র বলছি, দলিলগুলো একটু লিখে দেই। 6টা দলিল বলো। স্যার, ক্রয়ের খরচ লিপিবদ্ধ করা হয়, সেটা কি? তার জন্য স্বাক্ষর থাকে। এটার নাম কি? ডেবিট ভাউচার। ডেবিট ভাউচার। তুমি বলো ক্রেডিট ভাউচার কি? একটা মধ্যে আমি বলছি ভাউচার, আমি ডেবিট নোট করেছি, এই যে পেজ লাগাইতেছি। ভালো করে বলো। বিক্রয় অন্যান্য লিপিবদ্ধ করা হয়। বিক্রয় এবং অন্যান্য আয় লিপিবদ্ধ করা হয় সেটার নাম কি? ক্রেডিট ভাউচার। ডেবিট নোটটা কি বলো? বলো ডেবিট নোট। আমি বলতাম না, আরে বলি এই যে এইমাত্র না বললাম, এই যে ভাউচার আর নোটের মধ্যে পেজ লাগাইতেছো না? ডেবিট নোট ক্রয় ফেরত, আর ক্রেডিট নোট কি? একটু তো বলতেও পারো, এটা নিয়ে তো অনেকগুলাই বলা যায়। এবার ডেবিট ভাউচারটা কি? ইয়া বলো, ডেবিট ভাউচার বলো। মুনতাসির বলো। ডেবিট ভাউচার স্যার এইমাত্র কইছি কিন্তু, আয় তুমি কইবা না, কো বলো, কও। স্যার ভুলে গেছি স্যার। আরে এমনি ভুলে গেলে তাহলে হইব কেমনে? এটা তো মনে রাখতে হবে কিন্তু, এটা তো বারবার আর বকবকানি করুম না কিন্তু। বেসিক আলোচনা প্রথম দিনে এসে এরপর তো মূল অঙ্কে চলে যাচ্ছে, আজকে অঙ্কতে যাবো তো, এটা তো মনে রাখতে হবে। বলো, এইমাত্র না কইলাম ক্রেডিট ভাউচার কি? বলো। একটা দুইটা শব্দ বলো। বলো ক্রেডিট ভাউচারটা কি? ক্রেডিট ভাউচার স্যার। হাই হাই কি কমো কও, নিজেই বলো এখন। এইমাত্র বললাম বিক্রয় এবং কি অন্যান্য আয়। এতটুকু শব্দ মনে রাখতে পারো না? বিক্রয় এবং অন্যান্য আয়। আর এটা কি? ক্রয় এবং অন্যান্য ব্যয়। ক্রয় অন্যান্য ব্যয়, এতটুকু মনে রাখতে পারো না? আর ডেবিট নোটটা কি? আর ক্রয় আর ক্রেডিট নোটটা কি? বিক্রয়। বিক্রয় না বিক্রয় ফেরত কোনটা? বিক্রয় ফেরত। আর এটা কি? নগদ। নগদ লেনদেন। কোন লেনদেন? আর এটা বাকি। এতটুকু তো পারা যাবে। আর ক্যাশ মেমোতে আরো কি ছিল? কি কি ছিল? 3 কপি করা হয়, মূল কপি ক্রেতাকে দেওয়া হয়, আর কার্বন কপি রেখে দেওয়া হয়। কে প্রস্তুত করে? ক্যাশ মেমো এবং চালান কে প্রস্তুত করে? বিক্রেতা। তো পার্থক্যটা কি? একটা বাকিতে আর একটা নগদে। ডিজাইন কিন্তু সেম, দর পরিমাণ টাকা দেখবো, ফরম্যাট কিন্তু সেম। বিষয়টা ক্লিয়ার? ক্যাশ মেমো সেম স্যার।
ডিজাইন সেম, তো পার্থক্য আছে দুইটার মধ্যে। কি পার্থক্য? একটা নগদের লেনদেন আর একটা বাকিতে লেনদেন, ফরম্যাটটা ডিজাইনটা সবই সেম, মনে থাকবো। তো এটা কি নাই, বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, আর এটাতে কি ভুল ত্রুটি সংশোধনযোগ্য, কারণ এটা তো বাকিতে। তুমি উল্টা পাল্টা করে সে বলে আমি টাকাই দিব না, লয়ে গেছে মাল, সংশোধন না করলে কি করেন চিনলেন আপনি, টাকা পাবেন না। বুঝো না বিষয়টা? এবার আমি মূল আলোচনায় আসতেছি। এটি হলো বেসিক আলোচনা, সবটি মনে না থাকলে আরেকবার দেখবা, সব তো রেকর্ড আছেই, সময় নিয়ে দেখতে হইব, অস্থির কিন্তু হইলে হইব না, সময় কিন্তু দিতেই হইব। আবার তো মাথায় ঢুকে এতক্ষণ করে কি কথা, মানে সবগুলা বুঝছি, বুঝছো? এই জায়গায় রেকর্ড আছে, সমস্যা নাই। এই যে নিজে বলতেছে না বুঝছি, এটি সব আছে প্রমাণ। এবার আমি হিসাব বিজ্ঞানে যে ইয়াটা, এই যে জাবেদা করা যে বেসিক যে রুলগুলা, সেই রুলটি কেউ মনে হয় তোমরা পড়ো না, না পড়ে কি করো, হুমরি করে অঙ্ক করো, অঙ্ক করার পরে আর পারো না। কোন রুল? এই যে 5টা রুল আছে যে, আরে 5টা না, জাবেদা নিয়ম, জাবেদা লেখা নিয়মাবলী। এদিকে আসো, আমি সবটি আজকে একবার করে পড়ে যাচ্ছি। 62 পৃষ্ঠায় আছে। ওই ও আচ্ছা, এটা তো পড়ছি। পড়ছো কই? আপনি একটা দুটো জিজ্ঞেস করেন। জিজ্ঞেস করতেছি তাহলে বলো। ইয়া পড়ছো, মুতাসির পড়ছো? হ্যাঁ, পড়ো না 62 পৃষ্ঠা? এটা পিকচার সহ আমি দিলাম গ্রুপে। ওটা পড়ছি স্যার। হ্যাঁ, আচ্ছা বলো, এই চেক, পাওনাদার কি চেক দেওয়া হলো, যাবে দেখি পাওনাদারকে চেক দেওয়া হলো স্যার, তাহলে স্যার পাওনাদার হিসাব ডেবিট আর স্যার চেক কি স্যার, তাহলে স্যার ব্যাংক হিসাব হবে না স্যার? তো চেক হিসাব লিখলাম না কেন? চেক মানে তো স্যার ব্যাংক স্যার। এটা বুঝতে, এই জন্য এই জায়গায় তুমি যে বললা যে চেক মানে ব্যাংক, ওরা বলেই দিছি কোন 3টা জিনিসের নাম হিসাব খোলা যাবে না। পণ্য মাল চেকের নামে হিসাব খোলা যাবে না। পণ্য ক্রয়, আমরা পণ্য লিখি, কোন জায়গায় আছে কি লিখি? ক্রয় বিক্রয় লিখি, ক্রয় করলে ক্রয় লিখি, বিক্রয় করলে বিক্রয় লিখি। মাল হিসাব ডেবিট করি কখনো? কি বলছি বুঝছো তো? জি স্যার। পণ্য চেক ইত্যাদি নামে কোনো হিসাব খোলা যাবে না, গেল 1 নম্বর রুল। এটা তো সিম্পল হিসাব গেছে গা। এরপরে কি ছিল? পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতা বিক্রেতার নাম উল্লেখ থাকলে তা বাকিতে হয়েছে বলে মনে করতে হবে। রহিম থেকে ক্রয়, এটা কোন বিক্রয়? বাকিতে। কোন লেনদেন? রহিমের নিকট বিক্রয়, এটা কোন লেনদেন? নগদ না বাকি? বাকি। বাকি বুঝলাম কেমনি? কারণ ওই যে স্যার ইয়ার নাম দেওয়া ওরা তো বলেই দিছে ভাই, বুঝি ক্রেতা বিক্রেতার নাম উল্লেখ থাকে নগদ লেনদেনে, তাহলে এটা কি মনে করতে হবে? না, ক্রয় বিক্রয়ের সাথে এটা বাকিতে লেনদেন মনে করতে হবে। ক্লিয়ার? নাম উল্লেখ থাকলে আর কি স্যার? যে কোনো নাম বা ব্যক্তির নাম, প্রতিষ্ঠানের নাম আর উল্লেখ থাকলে, তবে নামের পাশাপাশি যদি কি থাকে, নগদ চেক উল্লেখ থাকে, তাহলে কিন্তু নগদ, তখন এই ব্যক্তির নাম আমার দরকার নাই। যেমন কি লিখলো, হাসানের নিকট হতে ক্রয়, যাবে কি দিছি? ক্রয় হিসাব, পাওনাদার হিসাব। ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। খালেকের নিকট নগদে পণ্য বিক্রয়, এবার কিন্তু পাওনাদার দেনা ইয়া নাই, বিক্রয় তো নগদান, এখানে তো নগদ বলিয়ে দিছি, নগদ তো বলেই দিছি, তখন তো এই মানুষের নাম দরকার নাই। ক্লিয়ার? এরপরে কি রুল ছিল? পণ্য ক্রয় ও বিক্রয়ের বাকিতে হয়েছে কিন্তু ক্রেতা বিক্রেতার নাম উল্লেখ নাই, এই ক্ষেত্রে ক্রয়ের ক্ষেত্রে পাওনাদার, বিক্রয়ের ক্ষেত্রে কি হয়? দেনাদার। যেমন কি বাকিতে পণ্য ক্রয়, ক্রয় হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট বা পাওনাদার হিসাব ক্রেডিট। ধারে পণ্য বিক্রয়, দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ডেবিট ক্রেডিট স্যার কেমনে হয় স্যার? ডেবিট ক্রেডিট ওইটা কেমনে? তাহলে এই যে এবার প্রশ্ন হলো বাকিতে পণ্য ক্রয়, এই যে ক্রয় শব্দটা এটা কি? তোমার আগে বলে আসলাম যে ক্রয় এটা যে ডেবিট, আমি তো ক্রয় বলতেছি ডেবিট, এখন ক্রয় ডেবিট, ক্রয় শব্দটা কি? ক্রয় মানে স্যার কিনছি স্যার। কিনছো তো, এটা কি ব্যয় না আয়? হিসাব তো 5টা, হিসাব কয়টা? 5টা। 5টার মধ্যে কোনটাতে পড়ে এটা? ব্যয়। ব্যয় হইলো কেন? কারণ এটার কারণে আমার সম্পদের যে অংশ, এই যে আমি ব্যয় করলাম, পণ্যটা কিনে আনলাম না, আমার টাকা কি আছে? ক্রয়ের বিনিময়ে আমার টাকা আছে না গেছে? টাকা কি আছে? আমি কি বলছিলাম, সম্পদের যে অংশ আমরা কি করছি, ভোগ করে লাইছি, এটার নাম কি? খরচ। আমার নগদ টাকাটা চলে গেছে না? নগদ টাকা যাওয়ার কারণে কি হয়েছে? ব্যয় বাড়ছে না? ক্রয়টা আমার জন্য ব্যয়, তো কোম্পানির ব্যয় না এটা? ক্রয় শব্দটা কি? ব্যয়। এটা তোমরা সহজেই বুঝি। ক্রয় করলে কি হয়? ব্যয় হয়। এখন ব্যয়টা যে হয়েছে, ব্যয় কিভাবে সংগঠিত হয় এটা জেনে রাখো সবাই। ব্যয় কিভাবে সংগঠিত হয়? 2 ভাবে, একটা নগদে আর একটা বাকি। নগদ হলে তো নগদান ক্রেডিট করবো, আর যদি বাকিতে হয় পাওনাদার ক্রেডিট করবো, সাথে সাথে সে টাকা পাইবো না। তারপরে কি ছিল? বাকি ধারে পণ্য বিক্রয়, তো বিক্রি করলে কি পাই? বাকিতে বিক্রি করলে যাবে তাই কি? বিক্রিটা আমার আয় না ব্যয়, এটা আগে ধরো। আয় কয়ভাবে সংগঠিত হয়? 2 ভাবে, নগদে হয়, বাকিতে হয়। নগদ হলে তো নগদান ডেবিট করবো, আর বাকিতে হলে কি করবো? দেনাদার ডেবিট করবো। বিক্রয়টা তো আইটা তো ধরতে পারছো, মানে একটা হিসাবের মধ্যে যে 2টা হিসাব আছে, এটা কি ধরতে পারো না এখনো? মুনতাসিরের মনে হয় এই জায়গায় সমস্যা হয় নাকি? একটা লাইন বললাম যে বাকিতে ধারে পণ্য বিক্রয়, এটার মধ্যে 2টা হিসাব, এই 2টা হিসাব ধরতে পারো না? ধারে বলছে ভাই, নগদান বলতেছে। দেনাদার হিসাব ডেবিট আর হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট।
দেনাদার ডেবিট করে, এটা আগে জেনে রাখো। দেনাদার হলো সম্পদ বাড়ছে জন্য ডেবিট, আর বিক্রয় ক্রেডিট করে আয় বাড়ছে। স্যার বাড়লে ডেবিট হয়, সব জিনিস বাড়লে তো ডেবিট না, এইজন্য তো আগে ডেবিট ক্রেডিট শিখাইলাম না এতক্ষণ। সম্পদ বাড়লে ডেবিট, ব্যয় বাড়লে ডেবিট, আর আয় বাড়লে ক্রেডিট, দায় বাড়লে ক্রেডিট, মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট। আর এটি কতগুলা সম্পদ ব্যয়ের নাম তোমার আমি কতটি লিখে দিব, তাহলে তোমার জন্য আরো সহজ হবে। এখন আপাতত এই জায়গায় ক্রয়টা ব্যয়, এটা জেনে রাখো, একটা ব্যয়ের নাম শিখলা। আর পাওনাদার কি দায়, তো দায় বাড়তেছে না, দায় বাড়লে কি হয় লিখছিলাম কি, দায় বাড়লে কি ক্রেডিট হয়। এবার আসো পণ্য ক্রয় ফেরত, বিক্রয় ফেরতের ক্ষেত্রে উক্ত পণ্য বাকিতে ক্রয় করা হয়েছে, বাকিতে বিক্রি করা হয়েছে ধরে নিতে হবে। শুধু ফেরত থাকলে কোন ফেরত বুঝবো, বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত, বাকিতে বিক্রয় ছিল, তো বিক্রয় ফেরতে যাবে কি, ফেরত আসলো কোন ফেরত, বিক্রয় ফেরত, ফেরত দেওয়া হলো কোন ফেরত, ক্রয় ফেরত। বলে নাই ক্রয় ফেরত, ফেরত দেওয়া হলো, তাহলে কোন ফেরত, এটা ফেরত দেওয়া হলো বিক্রয় ফেরত। ফেরত দেওয়া হলো কোন ফেরত, আরে আমি ক্রয় করছিলাম এই জন্য আমি ফেরত দিব, মাথায় কি ঢুকছি। ফেরত দেওয়া হলে কোন ফেরত, ক্রয় ফেরত। আর ফেরত আসলে যদি ক্রয় বিক্রয় শব্দের উল্লেখ না থাকে, বোঝা যায় একটু দেখা। তো বিক্রয় ফেরতে যাবে কি, বিক্রয় ফেরত যাবে যাচ্ছে বিক্রয় ফেরত ডেবিট, দেনাদার ক্রেডিট। দেনাদার কমে গেছে স্যার, দেনাদার কমছে, আবার বিক্রয় কমছে। আর ক্রয় ফেরত, ওই যে পাওনাদার ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। আজকে এই মুনতাসিরের মুখ দিয়ে কিন্তু এই শব্দগুলো আসতেছে না, ওই বাসায় শাড়ি করে নাই তো, বোঝা যেত, লক্ষণ বোঝা যেতেছে। এটা কিন্তু সিম্পল জিনিস, এটা পারার কথা। আমি একবার পড়ে যে বাসায় কিন্তু আরো করতে হবে। হয় দেখো, সম্পদ ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে নতুন পুরাতন শব্দ যদি লেখা থাকে, ক্রয় বিক্রয় এই শব্দগুলা কি করা যাবে না, ব্যবহার করা যাবে না। যন্ত্রপাতি ক্রয় আমরা কি যাবে তা লিখি, যন্ত্রপাতি ক্রয়, তাহলে স্যার যন্ত্রপাতি হিসাব ডেবিট না মত হিসাব ক্রেডিট। ক্রয় শব্দ তো লিখি নাই। পণ্য ক্রয় কে লিখি, ক্রয় লিখি, কিন্তু যন্ত্রপাতিতে স্যার এগুলো বুঝছে লাস্ট এই স্ব সম্পত্তি নামে ডেবিট ক্রেডিট হয়। কি কয়, স্ব সম্পত্তি নামে ডেবিট ক্রেডিট হয়, নতুন পুরাতন শব্দগুলা ব্যবহার করতে হয় না, মনে থাকবো। এটা হলো এই যে এই লাইনটার মানে হচ্ছে এটা। এবার আসো, আয় ব্যয়ের ক্ষেত্রে কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের নামে হিসাব খোলা হবে না। যেমন কি, কর্মচারী জামিলকে বেতন দিলাম, যাবে কি হবে, জামিল হিসাব, বেতন হিসেবে, বেতন নাম না, কারে বেতন দিচ্ছে জানা দরকার নেই, বেতনের নামে কি হবে, যাবে দেখো খরচের নামে, বেতন ডেবিট, নগদান ক্রেডিট। দাঁড়ো চলে আসছি, ধারাবাহিকভাবে যাই। মণি স্টেশনারি হতে বাকিতে মণিহারি দ্রব্যাদি ক্রয়, মণিহারি দ্রব্যাদি, মণিহারি হিসাব ডেবিট, বকেয়া মণিহারি ক্রেডিট। তবু ট্রেডার্স থেকে কমিশন প্রাপ্য হয়েছে, কমিশন প্রাপ্য, প্রাপ্য মানে কি, কিছুক্ষণ আগে লিখছিলাম, প্রাপ্য মানে কি বকেয়া, আরে না, প্রাপ্ত মানে পাইছি, পাবো মানে বকেয়া। আয়ের ক্ষেত্রে বকেয়া ইউজ করা হয়। তাহলে কমিশন প্রাপ্য, কমিশন ডেবিট, আর কমিশন হিসাব কি, কার থেকে পাইতাম, তপু ট্রেডার্স। এটা কি লিখছি, বলছে আয় ব্যয়ের সাথে কোনো ব্যক্তির নাম লাগলেও সেটা উল্লেখ করা দরকার নাই। তাহলে প্রাপ্য কমিশন হিসাব ডেবিট, আর কমিশন আয় হিসাব কি ক্রেডিট। এবার যন্ত্রপাতি ব্যবসায়ী প্রয়োজনে, ব্যক্তিগত বা ব্যবসায়ী প্রয়োজনে পণ্য ব্যবহার, কি শব্দ, ব্যক্তিগত বা ব্যবসায়ী প্রয়োজনে পণ্য ব্যবহার, বিজ্ঞাপনের জন্য পণ্য ব্যবহার বা বিতরণ, পণ্য চুরি হওয়া, পণ্য নষ্ট হওয়া প্রভৃতি লেনদেনের ক্ষেত্রে কি পরিমাণ হয়, ফলে পরিমাণ হ্রাস পায়। এই ক্ষেত্রে কি করতে হবে, এই সবগুলা ক্ষেত্রে কি করতে হবে, ক্রয় হিসাব ক্রেডিট হবে। পণ্য উত্তোলন, পণ্য ব্যবহার করা হয়েছে, তাহলে কি হবে, সব ক্ষেত্রে কি হবে, পণ্য চুরি হয়ে গেল, পণ্য নষ্ট হয়ে গেল, বিনামূল্যে পণ্য বিতরণ করা হয়। বিনামূল্যে পণ্য বিতরণ করা হয় কেন, বিজ্ঞাপনের উদ্দেশ্যে। আরে না, পচা জিনিস মানুষের দিলে খাইবো, একদম পিটাইবো, বিজ্ঞাপন জিনিস নিয়ে আসছে, পচা জিনিস নিয়ে আসছে। মানুষ ভালো জিনিস দিতে হবে, তাহলে মানুষ আস্তে আস্তে খাবে একসময়, বুঝো নাই। ফ্রি অনেক সময় নতুন কোম্পানি আসলে কি দেয়, সিগারেট দেয়, খাওয়ায়, খান একটা খায় দেন, কি অবস্থা, নিবি তো ইয়া তো খানি, এই কি জানি কয় না, বেনসন খান, এটা একটা নিবি খায় দেখেন, আস্তে আস্তে খাওয়ায়, খাওয়ানোর পরে কোনা এটা তো খারাপ না থাকবে, কম দামি আছে, চল খাইতে দেখি আস্তে আস্তে, এরপরে দাম বাড়ায় দেয়। নষ্ট জিনিসকে বিকে ফ্রি দিলে মানুষ পিড়াইবো দিলে, কিনবো তো দূরে। তাই সব ক্ষেত্রে কি হয়, ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করলে উত্তোলন ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। আর দোকান হতে পণ্য চুরি হলে কি হবে, বিবিধ ক্ষতি ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ করলে কি হবে, বিজ্ঞাপন ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। পারা যাবে তো, আর রুলস আছে কয়টা, ওই দিক দিয়েও আছে, দ্রুত একটু আগাই দিই, মূল অঙ্কতে যাওয়া লাগবে। প্রতিষ্ঠান হতে উত্তোলন হলে এটা কোন উত্তোলন মনে করতে হবে, নগদ উত্তোলন, যাবে তা বলো। মালিকের ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, যদি ব্যক্তিগত উল্লেখ নেই, মনে থাকবো, কি বলছি বলো, পণ্য উত্তোলন, নগদ উত্তোলন মানে কি, কার উত্তোলন, এটা নগদ উত্তোলন মানে কার উত্তোলন, নগদ উত্তোলন করছে মানে ও ব্যবসা থেকে, ব্যবসা থেকে কে উত্তোলন করছে না, কিচ্ছু বলে নাই, মালিক করছে। মালিক তো ব্যক্তিগত উল্লেখ না থাকলেও কি করতে হবে, এটা বলে দিছি আর কি, যে প্রতিষ্ঠান হতে উত্তোলন থাকলে ব্যক্তিগত উল্লেখ না থাকলে এটা কি করতে হবে, ব্যক্তিগত উত্তোলন মনে করতে হবে। ক্লিয়ার। আর ব্যক্তিগত উল্লেখ থাকে তো সুন্দর,
ব্যাংক থেকে উত্তোলন থাকলে কি মনে করতে হবে? ব্যবসার প্রয়োজনে উত্তোলন মনে করতে হবে। কি বলছি বলো? দুইটা ইম্পর্টেন্ট বিষয় কিন্তু। ব্যবসা থেকে স্যার উত্তোলন করলে স্যার মালিক উত্তোলন করতে তাহলে যাবে কি উত্তোলন ডেবিট নগদান ক্রেডিট, আর ব্যাংক থেকে উত্তোলন ব্যাংক ক্রেডিট উত্তোলন আমি বলি স্যার, আপনি বলিয়েন এটা। বলো যাবে আমার আরেকজন বলেন স্যার। ব্যাংক থেকে উত্তোলন যাবে, ব্যাংক থেকে উত্তোলন হচ্ছে ডেবিট আর ব্যাংক ক্রেডিট। এটাই তোমাদের বুঝাইতে চাচ্ছি যে ব্যবসায় থেকে উত্তোলন করলে উত্তোলন শব্দটা ব্যবহার করা যাবে এবং মালিকের ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করছে মনে করতে হবে, কিন্তু ব্যাংক থেকে উত্তোলন করলে উত্তোলন শব্দ ব্যবহার করা যাবে না। এটা মনে করতে হবে কি? আরে না, বুঝতে হবে ব্যাংক থেকে উত্তোলন মানে ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন। ব্যবসায় নগদ টাকা বাড়ছে, মালিকের ব্যক্তিগত, যদিও ব্যক্তিগত বলা নাই, বলা থাকলে তো সুন্দর মনে থাকবে। কি বলছি? দুইটা পয়েন্ট। ব্যাংক থেকে উত্তোলন হলো হচ্ছে ব্যবসার জন্য, তখন যাবে তা হবে নগদান ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আর যদি বলে স্যার ব্যবসা থেকে উত্তোলন, মালিকের প্রয়োজন, তাহলে তখন মালিকের উত্তোলন, উত্তোলন ডেবিট উত্তোলন ডেবিট নগদান ক্রেডিট। তো উত্তোলন শব্দটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হবে? উত্তোলন ডেবিট নগদান। হ্যাঁ, ব্যাংক থেকে তো বলি নাই, ব্যবসা থেকে উত্তোলন করা হয়। যদি মালিক যদি উত্তোলন করে, মালিক যদি ব্যবসা থেকে কোনো সুবিধা ভোগ করে বা উত্তোলন করে, তখন কি শব্দ ব্যবহার করা যাবে? উত্তোলন শব্দ ব্যবহার করা যাবে। ব্যাংক থেকে উত্তোলন, অন্য কোনো কারণে উত্তোলন, সেই ক্ষেত্রে কি করা যাবে না? উত্তোলন শব্দ ব্যবহার করা যাবে না। মনে থাকবো কি বলছি? উত্তোলন করা হয় তাহলে স্যার মালিকের ব্যক্তিগত উত্তোলন মনে করতে হবে উত্তোলন ডেবিট নগদান ক্রেডিট। আর ব্যাংক থেকে উত্তোলন নগদান ডেবিট উত্তোলন শব্দটা আসবেই না, কিন্তু ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন। এবার কি হবে? আমি বলি স্যার, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। মাথায় ঢুকছে? এটা তো উল্লেখ করে দিয়েছে ব্যক্তিগত ব্যাংক থেকে, বুঝো নাই? নরমালি ব্যাংক বললে ব্যবসা বুঝবো, আর ব্যক্তিগত উল্লেখ করলে সুন্দর, কোনো সমস্যাই নাই। ক্লিয়ার? পণ্য উত্তোলন এটা কি হবে তাহলে? পণ্য উত্তোলন স্যার, আমি বলি স্যার উত্তোলন হচ্ছে করে না, উত্তোলন ডেবিট হিসাব ক্রেডিট। এই তো মাথায় কি ঢুকছে? যাবে তো গুলা কিন্তু ঢুকতে হবে, এখনো ঢুকে নাই। আরে নিজেকে ব্যবসা বাণিজ্য নাই? এই যে কি আবু সাহেদের না ব্যবসা আছে, তো ওর যে ব্যবসাগুলো, এটা কি মানুষে ব্যবহার করে না এমন জিনিস? যে ব্যবসাই করুক, ব্যবসা তো ব্যবহার তো করে। ধরো সে নিজের দোকান মনে করে 10,000 টাকা জিনিস নিয়ে এসে বললো, আর রাখছে কি এক কর্মচারী, আর কর্মচারী বলে হিসাব নিকাশ বোঝানোর জন্য 10,000 তো হিসাব মিলতেছে না, এটা কি করা? এটা কত চুরি করছো? আসলে কি ওই কর্মচারীকে চুরি করছে? শাহেদ নিজের বাপ ধরে কি করছে, নিজের বাপের ব্যবসা জিনিসপত্র নিয়ে এসে বলছে 10,000 টাকা, রেকর্ড রাখে নেই। এখন লাস্টে দেখতেছি কি 10,000 টাকার বাউচার আর মিলতেছে না, মাল তো ঢুকলো 1 লাখ টাকা, হিসাব মিলতেছে কত? 90,000 টাকা, আর 10,000 টাকা গেল কত? চুরি করছে। সে অপরাধ কি করছে? যখন ওই যে শাহেদের টাকাটা নিয়ে এসে বলছে জিনিসপত্র নিয়ে আসছে, রেকর্ড করে নেই। তার মানে সে ক্রয়ের বাউচার 1 লাখ, কয় লাখ আছে? 1 লাখ। এখন এটা মাইনাস করার সুযোগ পাইতেছে না, মানে ক্রয়টা কমাই তুইব না। তুমি তো পণ্য দিছো, নিয়ে এসে পড়ছো না, তো সে তো বিক্রি করতে পারে না। স্টকে কি জিনিসটা আছে না কমে গেছে? তো তোমার ক্রয়টা কমাই তুইব। লেখা যদি দেখাইতে হয় যে আপনার ছেলে তো পণ্য নিয়ে গেছে 10,000 টাকা, তাহলে ক্রয় হিসাবে আমরা কি করতেছি? কিনার সময় বাউচার করছে কত? 1 লাখ টাকা। এবার যে আমার ছেলে যে নিয়ে আসছে 10,000 টাকা, সেটা কি করতে হবে? উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট করতে হবে। তাহলে ক্রয়টা কি হয়ে গেল? লাস্টে ব্যালেন্স কত হবে? 90,000। যদি এই এন্ট্রিটা না দেয়, তাহলে তো কর্মচারী কি হবে? ঝামেলায় পড়ে যাবে। 10,000 টাকার বাউচার মিলাও তুমি এবার কই? কারণ লাখ লাখ কোটি কোটি টাকা লেনদেন কি মানুষের মৌখিকভাবে মনে থাকবে? কখন আপনার ছেলে জানি টাকা পয়সা নিয়ে গেল, এটা কি মনে থাকবে? সুতরাং সাথে সাথে কি করতে হয়? যখন লেনদেন তখনই লিপিবদ্ধ করতে হয়। কোন জায়গায়? জাবেদায়। জাবেদায় যখনই করবে তখনই লিখতে হবে। এটা হলো হিসাব বিজ্ঞানের নিয়ম। তারিখের ক্রম অনুসারে সমপরিমাণ টাকা ডেবিট ক্রেডিট করি, সেই হিসাবে এটার নাম কি? জাবেদা। সেটার নাম কিন্তু জার্নাল। এবার আসো, নগদ অর্থ পণ্য চুরি বিনষ্ট হয়, এটির নাম কি? বিবিধ ক্ষতি ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট। আর যদি পণ্য নষ্ট হয়ে যায় তাহলে কি হবে? অগ্নিজনিত ক্ষতি, ক্রয় কমে যাবে, ক্রয় হিসাব ক্রেডিট। হ্যাঁ, ব্যাংক সুদ মঞ্জুর করলে এটা কি হবে? বা ব্যাংক সুদ ধার্য করলে ব্যাংক চার্জ হিসাব কি হবে? ব্যাংক কি তোমার হাত থেকে টাকা নেবে? ব্যাংক হিসাব দেবে, তোমার খালি একটা এসএমএস দিবে আপনার অ্যাকাউন্টে কি করা হলো? ডেবিট করা হলো। তার মানে কি তোমার অ্যাকাউন্টে কি করছি? ব্যাংক তোমার হিসাব। আমরা ব্যাংকে টাকা জমা দিলে কি করি? ওই ব্যাংকে জমা দিলে যাবে কি বলো? ব্যাংকে জমা দিতে যাবে তা কি স্যার? নগদান হচ্ছে ক্রেডিট, ব্যাংক হিসাব ডেবিট। ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখন ব্যাংকে টাকা আমরা কি করছি? ব্যাংকটা কি করছি? ডেবিট করছি না ক্রেডিট করছি? ডেবিট করছি। ব্যাংক কি জাবাদা দেয় না? ব্যাংকের কি অ্যাকাউন্টিং নাই? সেও তো একটা জাবাদা দেয়। সে কি জাবাদা দেয়? সে দেয় স্যার নগদান হিসাব ডেবিট, তার তো টাকা বাড়ছে। আর ব্যাংক আমাদেরকে কি বলে? যারা অ্যাকাউন্ট হোল্ডার তাদের নাম কি? করিম রহিম নাম রাখে না, কাস্টমার তো ইংরেজি শব্দ, বাংলা কি? আমরা টাকা ডিপিএস করি না, আমানত রাখছি, আমানত রাখছি। ব্যাংক আমরা কি করে? আমানতকারী সব কি করে? তোমার অ্যাকাউন্টে দেখবে ব্যাংকে টাকা জমা দিলেই ব্যাংকে দেখবা যে ডেবিট ক্রেডিট খুঁজে তোমার কি করে দেয়? ব্যাংকে ক্রেডিট করে। কারণ কি?
ব্যাংক বলতেছে আমার সম্পদ বাড়ছে, আরেকদিকে কি বাড়ছে? দায় বাড়ছে। কারণ এই কাস্টমারের যে 10 লাখ টাকা রাখছে এটা কি ব্যাংকের টাকা? তুমি বলো কি ব্যাংক আমার সম্পদ বাড়ছে কারণ ব্যাংকে আমি টাকা রাখছি, আরেকদিকে আমার নগদ সম্পদ কমছে, ব্যাংক কি জাবাদা দেয়? ব্যাংক উল্টা জাবাদা দেয়। কারণ ব্যাংকের জন্য কি সম্পদ বাড়ছে, তো ব্যাংক নগদান ডেবিট করে, আর তোমারে কি করে? ক্রেডিট করে। তোমারে কি করে? ক্রেডিট করে। বিষয়টা ক্লিয়ার? এটি যদি এখন তোমাদের অত বেশি জানা দরকার, একটু জানলেই হবে। এবার ব্যাংক চার্জ করছে, ব্যাংক চার্জ করলে কি করে? তোমার থেকে টাকা খুঁজো, ভাই টাকা দিয়ে যান না, তোমার নাম তুমি জানো ব্যাংকে টাকা বাড়লে ব্যাংক ডেবিট হয়, কিন্তু ব্যাংক তখন তোমার কি করবো? ব্যাংক চার্জ করছে, তার মানে কি? ব্যাংক সুদ মঞ্জুর করছে, তোমার টাকা বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ ক্রেডিট। যে বেশি টাকাটা তোমার জন্য আয়, আর ব্যাংকে তোমার টাকা বাড়তেছে, ব্যাংক তোমার সম্পদ বাড়লে কি হয়? ডেবিট হয়। ক্লিয়ার? এবার ব্যাংক চার্জ, তাহলে ব্যাংক টাকা বাড়বো না কমবো? কমবো। ব্যাংক কমলে কি হয়? ক্রেডিট হয়। আর যে টাকাটা কমলো এটার নাম কি? খরচ। তো খরচের নাম কি? ডেবিট। ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক হিসাব মনে থাকবো। ব্যাংক চার্জ ব্যাংক সুদে যাওয়াতে পারা যাবে তো। এবার আসা একটু সামনে কি আছিল? স্থায়ী সম্পদের মূল্য ব্যবহার অথবা অন্য কোনো কারণে হ্রাস পেলে যে হ্রাসজনিত নাম, সেটার নাম কি? অপচয়। একটা জিনিস কিনলা 1 লাখ টাকা, সারা জীবন কি 1 লাখ থাকবে না কমে যাবে? কমবে। এই কমার নাম কি? অপচয়। অপচয়। তো অপচয় যাবে কি? অপচয় ডেবিট। পুঞ্জীভূত অপচয় হিসাব কি? ক্রেডিট। মনে থাকবো তো। এই পুঞ্জীভূত অপচয় কোন হিসাব? বিপরীত সম্পদ। যে উপাদান তার হিসাব থেকে কমায় দেয় সেটার নাম কি? বিপরীত সম্পদ। বিপরীত সম্পদ কোন ব্যালেন্স? ক্রেডিট ব্যালেন্স। এবার আসলে দোকান হতে কি চেক পাওয়া গেল, যে কোনো চেক পাওয়া গেল। আচ্ছা চেক পাইছি, রাস্তার মানুষকে ধীরে ধীরে আমার চেক দিবে, কে চেক দেয়? আমার। আরে না, যে কোনো চেক পাওয়া গেল তা ব্যাংক হিসাবে লিপিবদ্ধ করতে হবে, এবং চেকটা কার কাছ থেকে পাই? দেনাদারের কাছ থেকে চেক পাই। আর চেক দেই কারে? পাওনাদারকে চেক দেই। মনে থাকবো তো। চেক পাওয়া গেল, পণ্য বিক্রি করে রাজীবের নিকট থেকে চেক পাইলাম, তাহলে জাবাদা কি দিব? ব্যাংক হিসাব ডেবিট, আর বিক্রয় হিসাব ক্রেডিট। রাজীব দরকার নাই কিন্তু। তারপরে দেনাদার হতে চেক প্রাপ্তি, যা ব্যাংকের সঙ্গে সঙ্গে জমা দেওয়া হলো, তাহলে ব্যাংক ডেবিট, দেনাদার হিসাব কি? তাহলে চেক আমরা পাই কার কাছ থেকে? দেনাদারের কাছ থেকে, অথবা কোনো কিছু বিক্রি করি। আর চেক দেই কারে? পাওনাদারকে। শুধু যদি বলা হয় পাওনাদারকে চেক দেওয়া হলো, এই জাবাদারে কি হবে? চেক দেওয়া হলো। জাবাদা কি বলো? কাকে চেক দেওয়া হলো? এটা তো আমি বলি নাই, এখন নিজে বলো। চেক দেওয়া হলো, হ্যাঁ এটা লেখা শুধু। তাহলে স্যার আমি বলতেছি চেক দেওয়া হলো, এখানে হচ্ছে স্যার দেনাদার হচ্ছে চেক পাওয়া যায় দেনাদারের কাছ থেকে, চেক দেওয়া হয় কারে? পাওনাদারকে। মনে রাখতে হবে। আর ডিটেইল লেখা থাকলে তো সুন্দর, সমস্যাই নেই। চেক পাওয়া যায় কার কাছ থেকে? এই দেখো উল্টা পাল্টা করছি, এই মাত্র কইলো দেনাদারের কাছ থেকে। আর চেক দেই কারে? পাওনাদারকে। মনে থাকবো? পাওনাদার ডেবিট আর হচ্ছে ব্যাংক ক্রেডিট। আর দেনাদার থেকে যখন চেক পাই তখন ব্যাংক ডেবিট, দেনাদার ক্রেডিট। এবার আসো আবার একটা বিষয় আসছে, কর্মচারী মালিক কর্তৃক বেতন পরিশোধ করলো। এটা মানে কি বুঝছো? কোম্পানির কোনো ব্যয় যদি মালিক পরিশোধ করে সেটা কি হবে? মূলধন হবে। কি বলছি? কেন? কোম্পানি মূলধনটা কার জন্য? মালিকের জন্য। মূলধন হিসাবটা কার জন্য? মালিক যদি কোম্পানিতে কোনো ফেসিলিটি দেয় তাহলে সেটা কি হবে? মূলধন হবে। এখন কি কর্মচারী বেতন দিচ্ছে কি? মালিক ব্যক্তিগত ভাবে। তাহলে এই কর্মচারী যে টাকাটা মালিক যে দিল, এটা কি কোম্পানিতে ক্যাশ আছে? চলে গেছে বেতন খাতে, তো সেই বেতন নামে ডেবিট হবে, আর মূলধনটা কি হবে? ক্রেডিট হবে। এর মালিক যদি কোনো সুবিধা গ্রহণ করে তখন কি হবে? মালিক যদি কোনো সুবিধা গ্রহণ করে তখন কি হবে? উত্তোলন। এই যে কি বলছে, মালিকের বাজার খরচ ব্যবসা হতে দেওয়া হলো, তাহলে কি হবে? ছেলের বেতন, স্কুলের বেতন, নানাবিধ ব্যয়, তখন কি হবে? উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। মনে থাকবো? অর্থাৎ মালিকের কোনো ব্যয় যদি কোম্পানি বহন করে তাহলে হবে উত্তোলন, কোম্পানির কোনো ব্যয় যদি মালিক বহন করে তখন কি হবে? মূলধন। মনে থাকবো? এবার আসো সর্বশেষ, দেনা পাওনা নিষ্পত্তির সময় যে পরিমাণ অর্থ ছাড় দেওয়া হয় এবং পাওয়া যায় সেটার নাম কি? যথাক্রমে পাওনাদার এবং দেনাদার হিসেবে প্রভাবিত করে। এবার হলো 10,000 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে। দেনা মানে কি? আমি দেনা ভরে গেছি মানে কি? এটা বাংলা কি কয় না ভাই? দেনা আমার দেনাতে ভরা, আমি দেনা লইয়া বসতেছি না। দেনা মানে কি? মানে সে টাকা পাইবো? দেনা বলতে আমরা কি বুঝি তাহলে? ভাই আমার অনেক দেনা আছে, এটা মানে কি বোঝাচ্ছে? তার অনেক ঋণ আছে, তার মানে কি তার কাছে অনেকে টাকা পাবে, এটা বোঝাচ্ছে না? তো দেনা মানে কি? দেনাদার না, কিন্তু দেনা মানে কি? পাওনাদার। মনে থাকবো? 10,000 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে, অর্থাৎ 10,000 টাকা মানুষে তার কাছে পাইতো, সে দিছে কত টাকা? 9,000 টাকা দিছে। কম দিছে কত টাকা? এটার নাম কি? বাট্টা। এটা কোন বাট্টা? প্রাপ্ত বাট্টা। বাট্টা প্রধানত কয় প্রকার? আবার বলে রাখি, বাট্টা প্রধানত কয় প্রকার? 2 প্রকার। একটা কারবারি বাট্টা আর একটা
নগদ বাট্টা। নগদ বাট্টা আবার কয় প্রকার? তিন প্রকার। দুই প্রকার। তিন প্রকার কারে বলতেছো? নগদ বাট্টা কয় প্রকার? দুই প্রকার। কি কি? প্রাপ্ত বাট্টা, প্রদত্ত বাট্টা। এই বাট্টা নিয়ে তোমাদের সমস্যা হবে। হ্যাঁ, প্রাপ্য হেডি তো বাট্টা কখনো প্রাপ্য হয় না। বাট্টা কি হয়? প্রাপ্ত হয়। আর একটা কি হয়? প্রদত্ত হয়। এই বাট্টাটা নিয়ে একটু লিখে রাখি। আচ্ছা, এটা বইলা রাখি, এরপর আমি বাট্টাটা লিখি। তাহলে দেনাদারকে টাকা পরিশোধের সময় পাওনাদারকে কত দিছি? 10,000-এর পরিবর্তে কত দিছি? 9,000 টাকা দিছি। এবার পাওনাদার কমছে কয় টাকা? সে কি আমার 1,000 টাকা দাবি করতে পারবো? নিষ্পত্তি মানে কি? লেনদেন ক্লোজ। 8 টাকা চাইতে পারবো না। তো পাইতো কত? 10,000 দিছি কত? কম দিছি কত? 1,000। বাট্টা পাইছি না দিছি? এই বাট্টাটা আমি পাইছি, টাকাটা কিন্তু দিছি। তাহলে পাওনাদার ডেবিট 10,000 কমছে। দায় কমলে ডেবিট না, আমি বললাম আগে। পাওনাদার ডেবিট কত? 10,000। আর প্রাপ্ত বাট্টা ক্রেডিট কত? প্রাপ্ত বাট্টা ক্রেডিট হইলো কেন? কারণ যে এটা তো নিষ্পত্তি, আয় হইছে। হ্যাঁ। কি হইছে? আয়। আয় হইছে। আর নগদান ক্রেডিট, নগদ টাকা কমছে। দেনাদার হতে 7,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 6,500 টাকা পাইছি। কত পাইছি? 6,500। তো সম্পদ বাড়ছে না কমছে? আসসালামু আলাইকুম আব্বু। কত টাকা বাড়ছে? 6,500। যে সম্পদ বাড়ছে তার নাম কি? নগদ সম্পদ বাড়ছে। তো নগদান হিসাব ডেবিট, এই আধা ঘন্টা প্রদত্ত বাট্টা ডেবিট, আর দেনাদার হিসাব কি? এক সম্পদ বাড়ছে আর এক সম্পদ কমছে। বাড়ছে কোনটা? নগদ। কমছে কোনটা? দেনাদার নামক সম্পদ কমছে। আর যে টাকাটা কম পাইলাম সেটা আমার জন্য আয় না ব্যয়? যেটা কম পাইছি স্যার, যেটা কম পাইছি স্যার, এটা আর ব্যয়। তো ব্যয় হইলে কি হয়? আগে তো বলছি ব্যয় হইলে কি হয় ক্লোজ করা যাবে। না। আর একটু মূল অঙ্ক তো যাইতেই হতো। আব্বু বলছে তো বেশি না যাবে। আচ্ছা, 10-20 মিনিট করে শেষ করে দিচ্ছি। আধা ঘন্টা কইছে না, আরো আগে শেষ করে দিব। নগদান হিসাব ডেবিট, প্রদত্ত বাট্টা ডেবিট, আর দেনাদার হিসাব কি? ক্রেডিট। এবার এই বাট্টা প্রধানত কয় প্রকার একটু লিখে দিই। বাট্টা প্রধানত কয় প্রকার? 2 প্রকার। বাট্টা প্রধানত কয় প্রকার? 2 প্রকার। 2 প্রকার। এক নাম্বারটা কি? কারবারি বাট্টা। আচ্ছা, লিখছি যেহেতু লিখছি। কারবারি বাট্টা। এটা আবার কয় প্রকার? কারবারি বাট্টা কয় প্রকার? 2 প্রকার। আচ্ছা, এই বাট্টা বানানো কিন্তু সমস্যা আছে। বাট্টা বানানো চট্টগ্রাম বানানো অনেকে কিন্তু পারে না। এই বাট্টাতে কি আছে বলো তো? টয় যখন তো দুইটা হ্যাঁ, দুইটা টো। জফলা না কিন্তু, রফলা না। রফলা হইলে কেমন হইতো? এই যে স্যার এটা তো আমরা এভাবে লিখতে পারতাম না, এইভাবে লেখে নাই কেন? তুমি যে কিবোর্ড যারা লিখছো ওগুলো ভাই এটা এমনি সেটা এমনি দিতেন, এমনি দিলেন কেন? এই এভাবে এটা কেন আছে না, দিছি? এই দুইটা টোটো লিখলে দেখবে এটা চলে আসছে। বুঝো না? এই বানানো অনেকেই পারে না। এটা যদি এমনি বাঁকা করে দাও তাহলে রফলা হয়ে যাবে। দুইটা ডট দিলে কি এরকম আসবে? হ্যাঁ, দেখো তো একটা কোন বাট্টা? একটা কোন বাট্টা? ক্রয় বাট্টা ওরে, আসছে। হ্যাঁ। আর ওইটা দেখো মানে বাঁকা হয়ে যাবো। আরেকটা কি বাট্টা? বিক্রয় বাট্টা। বিক্রয় বাট্টা। অর্থাৎ পণ্য ক্রয় করার সময় যে বাট্টাটা তুমি পাও সেটা কোন বাট্টা? ক্রয় বাট্টা। ক্রয় বাট্টা। তুমি যে ক্রয়টা ডিসকাউন্ট পাইলা, যে বিক্রি করছে তার জন্য এটা কি? বিক্রয়। একই জিনিসকে তুমি বলবে ক্রয় বাট্টা আর বিক্রেতা বলবে কি? বিক্রয় বাট্টা। ক্লিয়ার না? বুঝো নাই? বিচ্ছিত। তাহলে ক্রয় বাট্টা বিক্রয় বাট্টা তো পারি। এবার আসো কোন বাট্টা? নগদ বাট্টা। নগদ বাট্টা কি আসলে নগদ? নগদ বাট্টা কিন্তু নগদ না। এটা আবার কয় প্রকার? 2 প্রকার। 2 প্রকার। একটা কি? প্রদত্ত প্রদত্ত প্রাপ্য। বাট্টা। আরেকটা কি? প্রাপ্য। প্রাপ্ত বাট্টা। প্রাপ্ত বাট্টা কার সাথে সম্পর্কিত? পাইছি প্রাপ্ত বাট্টা কার সাথে? দেনা পাওনাদারকে কম দেওয়া হয়। পাওনাদার পাওনাদারকে কি করা হয়? কম দেওয়া হয়। সেটার নাম কি? প্রাপ্ত বাট্টা। প্রাপ্ত বাট্টা। আর এটা দেনাদারকে দেনাদার থেকে কি পাওয়া যায়? কম পাওয়া। দেনাদার থেকে কম পাওয়া যায়। মনে থাকবো তো কার সাথে সম্পর্কিত? জি স্যার। ক্লিয়ার? হ্যাঁ। এই জায়গায় যতগুলা রুলস আছে দয়া করে কষ্ট করে হলে একাধিকবার রিডিং করতে হবে। করার পরে আমাদের এই হিসাব সমীকরণ এই জাবেদা যদি পারো তাহলে তোমার সামনে আগাতে কোনো টেনশনের কারণ নেই। এই জন্য জাবেদা একটু প্র্যাকটিস করতেই হবে, বেশি বেশি জাবেদা প্র্যাকটিস করতে হবে। এই জাবেদা রুলগুলা করতে হবে। এবার আসো দলিলগুলো তো বলছি, দলিলগুলা ফরম্যাট কিন্তু আছে না? এই দেখো চালানের ফরম্যাট কিন্তু করে দিছি। চালান কি হবে? যার কাজ যে তুমি যে দোকানদার, তো তোমার নামটা থাকবে সবার উপরে। এই জায়গা হবে কি? চালান। ডান পাশে হবে কি? তারিখ। বাম পাশে হবে কি? চালান নাম। যে চালানটা পাবে তার নামে হবে। একটা কথা স্যার, চালান আর ক্যাশ মেমো তো প্রায় এক। বললাম তো একটা নগদ আর একটা বাকি, আর তো পার্থক্য নাই। ওই যে স্যার এখানে আমরা শুধু চালানের জায়গায় চালান লিখে দিব, ক্যাশ মেমো জায়গায় ক্যাশ মেমো লিখে দিব। তবে এই ভুল ত্রুটি সংশোধনযোগ্য আর একটা ভুল ত্রুটি বিক্রিত মাল ফেরত দেওয়া হয়, এই হলো পার্থক্য। আমারই পার্থক্য নাই তো। এই যে এটা কি আগেটা কি গেছে? চালান গেছে না? এটা তো চালান গেল নাকি? এটা কি লিখছে? কথায় লিখছে বিক্রয় শর্ত ভুল ত্রুটি সংশোধনযোগ্য, কারণ এটা বাকিতে। এই দেওয়ার পরিমাণ টাকা দেখো এটাতেও আছে, এই দেওয়ার পরিমাণ টাকা এটাতেও আছে, এবং ক্যাশ মেমোতে আসো ওইটাতেও কিন্তু থাকবে, নিশ্চিত আছে। এই যে ক্যাশ মেমোতে কি আছে? দেওয়ার পরিমাণ টাকা আছে না? বিক্রেতার স্বাক্ষর। এই যে ক্রেতার সবাই আমি তো বলছি ঠিক আছে তো, কোন জায়গায়? এই যে ক্রেতার স্বাক্ষর। ক্যাশ মেমোতে কয়জনের স্বাক্ষর থাকে? 2 জনের। 2 জনের নিয়ে থাকে। ক্যাশ মেমোতে 2 জনের স্বাক্ষর থাকে। আমি তো উল্টা লিখলাম তাহলে ওই দিন।
চালানে না দুজনের স্বাক্ষর, চালানে একজন, আর ক্যাশ মেমোতে দুজনের স্বাক্ষর না। আচ্ছা এটা একটু দেখে নিতে হবে, ক্যাশ মেমোতে দুইটা, বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না। হ্যাঁ ক্যাশ মেমোতে বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয়, এই হলো পার্থক্য। আমার কি ডিফারেন্স আছে? ডিজাইন তো সেম। এটা কি হবে? তারিখ হবে, যে তারিখে লেনদেনটা। আর এদিকে কি ক্রেতার নাম ঠিকানা, এদিকে কি ভাউচার নাম, আর এটা কি তোমার যে দোকানদার, এটা হবে সবার উপরে। তারপরে কি হবে? ক্যাশ মেমো। চালানো সেম ডিজাইন, তোমার দোকানদারের নামটা হবে কি উপরে। ক্লিয়ার? এবার আসো, এটা কি ডেবিট নোট। ডেবিট নোটটা কি? তারিখ সবসময় ডান পাশে, স্বাক্ষর কার্ডটা ক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর, আর ক্রেডিট নোটে বিক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর। এবার এটা কি ক্রেডিট নোটে ডেবিট নোটে ডেবিট নোট নাম থাকবে, আর প্রাপকের নাম, যার কাছে ফেরত দিবা তার নামটা এই জায়গায় থাকবে, আর ঠিকানা থাকবে, তার ঠিকানা উল্লেখ থাকলে দিবা, নাহলে ফাঁকা রাখবা, ডট ডট দিয়ে রাখবা। এই ফরম্যাটটা দিতে হবে। তারপরে সূত্র, চালান ক্রয় বা চালান নম্বর এত, এটা উল্লেখ থাকবে, কয় তারিখে লেনদেন ছিল সেটা, কয় তারিখে তুমি কিনছিলাম 3 তারিখে, ফেরত দিচ্ছি কয় তারিখ? 18 তারিখ। ক্লিয়ার? আর এই জায়গা হবে কি মালের বিবরণ ও ফেরতের কারণ। কি লেখা হলো? পরিমাণ, কারবারি বারটা বাদ দিব। কি লেখা হয়েছে? প্রতি পিস 1300 টাকা ধরে 10 পিস জামদানি শাড়ি ছাড়া হওয়ায় ফেরত পাঠানো হলো, এবং ফেরত পণ্যের মূল্য দ্বারা আপনার হিসাবকে কি করা হলো? ডেবিট করা হলো। আর এটাতে কি লিখবো? ক্রেডিট করা হলো। এই যে এটা কি ক্রেডিট নোট নাও, ঠিকানা সব লেখা থাকবে আগের মতন। আর এদিকে প্রতি পিস 1300 টাকা করে এত পিস ফেরত পাওয়া গেছে, সে তো ফেরত বুঝে পাইছে, এবং ফেরত মালের মূল্য দ্বারা আপনার হিসাবকে কি করা হলো? ক্রেডিট করা হলো। এই জায়গায় কি লেখে? কথায় টাকাটা লিখে, এই জায়গায় কি থাকে? কথায় টাকাটা লিখে, এটা কার স্বাক্ষর? বিক্রয় ব্যবস্থাপক, এটা ক্রয় ব্যবস্থাপক। এই ফরম্যাটটা কিন্তু শিখতে হবে। এদিকে একটা পরীক্ষা আসবে, নিশ্চিত আসবে একটা। আর বাউচার গুলা কই? এই যে বাউচার, এটা কোন বাউচার? ডেবিট বাউচারের নমুনা। এই যে খরচের নাম দেখবা, আর টাকা লিখবা, তারিখ, রোহিতার নাম, 6টা না, এখানে হচ্ছে 5টা, কারণ ক্যাশ মেমো চালান তো একই 5টা। একই, হ্যাঁ এই 5টা না 3টা। 3টা কই? এই যে ধরেন ডেবিট নোট ক্রেডিট নোটটা এক। ডেবিট নোট ক্রেডিট নোট তো একই। আবার স্যার ডেবিট ভাউচার ক্রেডিট ভাউচার এক, স্বাক্ষরগুলো সেম। একটাতে আই আর একটাতে বে। বেসিক্যালি তিনটা যদি মুখস্থ করি তাহলে 6টা হয়ে যাচ্ছে। বিষয়টা বুঝো না? এর পরীক্ষা একটা থাকবে, এটা কিন্তু এটা মিস হবে না কিন্তু। পরীক্ষা এটার উপর একটা থাকবেই। স্যার এবার দুইটা ছিল। হ্যাঁ দেখো, এই দুইটা শিখে তুমি 4 4 8 পেয়ে যাচ্ছ। আর এটি থেকে এমসিকিউ থাকবে, এমন কোনো পরীক্ষা নাই এমসিকিউ নাই। অবশ্যই এমসিকিউ কমন হবে। যতগুলা কথা বলছি আমি এটার উপরে, 6টা দলিলের উপর এটি করো, পরীক্ষা কমন পাইবা নিশ্চিত। এখন তোমাদের মূল কাজ হলো কি? স্ট্রং হওয়ার জন্য তোমার জাবেদা সবার আগে ভালো করে পড়তে হবে। ওইটা হলো আইন কানুন বলতেছি, এতক্ষণ যা বলছি সবগুলা কি আইন কানুন। তোমার আমার কথা হলো ঠাড়া তোমার কি করতে হবে? কষ্ট করে হলেও অজস্র জাবেদা করতে হবে, অনেক বেশি জাবেদা। তো দুনিয়ার আন্তাজে আনলিমিটেড জাবেদা করলে তো হবে না। ধরো আমার একটা জাবেদা শীট আছে, এটা দিলে তোমার এটা ইন্টারনেট লেভেল, এখন তোমাদের এটা দরকার নাই। আমার কাজ হলো তোমাদের আগে জাবেদা শিখো, যে কোনো অঙ্ক দেখে দেখো জাবেদা হয় কিনা। এখন কি এটা ধরবেন না, এই যে জাবেদা যাবে, এটা ধরবেন না, জাবেদা যাবে। আমি তো ধরো এডি থেকে তো জাবেদা করতে পারো। তো আপনার তো ধরেন এখানে হাফ পড়াইতেছেন, এখানে হাফ পড়াইতেছেন, এখানে এটা কি আমি দ্বিতীয় অধ্যায় আছি না এখনো? আপনি তো ওই যে জাবেদা পড়ালেন না, এখন এই ওই জায়গার জিনিস ওই জায়গার সাথে সম্পর্কিত। ও আচ্ছা ঠিক আছে। তাহলে আমার কথা হলো তোমরা জাবেদা একটু কষ্ট বাসায় কি পড়াশোনা করতে পারবা? হ্যাঁ স্যার এইবার অজস্র একটু জাবেদা না রমজান দিকে তো, আমি তো রমজান দিকে তোমাদের জন্য ঢাকা থেকে আসছি জায়গায়। না স্যার এখন যদি রমজান বলে স্কিপ পাও তাহলে তো আমার আশাটাই ব্যর্থ। স্কিপ না স্যার, তাহলে কি মানে আমাকে 3-4 ঘন্টা তোমার স্টাডি করে আমার প্রমাণ দিতে হবে। শাড়ি যে শাড়ি করছি, 3-4 ঘন্টা শাড়ি যে করছো প্রমাণ তো হলো খাতার মধ্যে প্রমাণ স্যার। যদি স্যার অ্যাকাউন্টিং এ 3-4 ঘন্টা দিই স্যার, রমজান মাসে তো ঠিকমতো 4 ঘন্টা। তো এক বিষয়ে ফেল করলে তোমার তো এটা তো না সেটা বলা না স্যার। 3-4 ঘন্টা বলা, তুমি 2 ঘন্টা পড়ো না। অর্থাৎ এই জাবেদাগুলো করতে শুরু করো। এটি কি হবে সৃজনশীল আমার দেখা দরকার নাই, তোমরা শুধু একদিন কি করো আমার জাবেদা করে স্যার এই দুইটা বাইরে গেছে দিয়ে 1 আর 2 আর দিয়ে না বেশি। আচ্ছা সমীকরণের জন্য তো আমি লেখা দিছি, সমীকরণে লেখা দিছি না, একটা সমীকরণ বুঝাইছিলাম না স্যার। এটা পারো স্যার, এক দিয়ে আমরা করি জানি স্যার, যদি যেটা হবে না সেটা এবার বুঝা দিয়ে নেট পরেগুলো আপনি করাই দিয়ে এখানে সমস্যা নাই, কারণ আমাদের তো আজকে স্যার বেসিক গুলো হয়ে গেছে, এখন শুধু অঙ্ক করব। তাহলে অঙ্কতে কিন্তু যাবো, কিন্তু এই ক্লাসটা তোমরা বাসায় আবার কিন্তু দেখবা, বিষয়টা বুঝছো কিনা? তাহলে জাবেদা, এটা জাবেদা করবা। সমীকরণ তো পারো, সমীকরণ পারো না মোটামুটি? পারে স্যার, প্রভাব পারে, এই প্রভাব পারে, আমার থেকে ভালো পারে। সমীকরণ পারার জন্য সমীকরণটা দাও 2-1 মিনিট ঠিক কই। হ্যাঁ 2 মিনিট আমার বাসায় গোসল করতে হবে, আমার থেকে আবার জাস্ট সমীকরণে এই যে একটা আছে না, 2টা লাইন আছে না, এই পক্ষে যদি কি হয় প্লাস হয়, এই পক্ষে কি হবে প্লাস হবে, এই পক্ষে যদি মাইনাস হয় এই পক্ষে কি হবে মাইনাস হবে। একই পক্ষে একসাথে কি হইতে পারে, যোগ বিয়োগ হইতে পারে। ক্লিয়ার? সম্পদ কি একটা না একাধিক? একাধিক সম্পদ হবে, তাদের নামে কি হবে গড় হবে, তাই না? আর এদিকে দায় কি একটা না একাধিক হইতে পারে?
হইতে পারে। আর মালিকানা সত্ত্ব সবার শেষে কি থাকে? একটা মন্তব্য থাকে না? তো মন্তব্যের ক্ষেত্রে কি করতে হয়? সেখান থেকে যে প্লাস একটা আছে না, এটা ওই উপর থেকে এই যে দায় আর মালিকানা, দায় আর মালিকানা সত্ত্ব এইদিকে। আচ্ছা, গড়ের তো ফরম্যাট আছেই। এই মালিকানা সত্ত্বতে বলছিলাম প্রভাবিত করে কয়টা বলছিলাম? 4টা না? ওই 4টা ট্রানজাকশন যদি ঢুকে তখন মন্তব্যের করে লিখবা মূলধন আয় ব্যয় মূলধন আয় ব্যয় উত্তোলন। কয়টা? মূলধন যোগ আয় যোগ ব্যয়। তাহলে এই 4টা হলে এই মন্তব্যের করে লিখবা। ক্লিয়ার? এবার দেখো এই গড় হবে কাদের নামে? এই যে আমি এটা একটু বলে দিই, 1 নম্বর জাবেদার জন্য একটু বলি, ওর জন্য একটু সুবিধা হবে। আইন ব্যবসা শুরু করলো, জাবেদা কি? নগদান ডেবিট, মূলধন ক্রেডিট, মালিকানা সত্ত্ব প্লাস নগদে প্লাস। ক্লিয়ার? হ্যাঁ। জানুয়ারি মাসে অফিস ভাড়া দেওয়া হলো, জাবেদা কি হবে? অফিস ভাড়া ডেবিট, নগদান ক্রেডিট। তো নগদে মাইনাস আর কি হবে? মূলধন অফিস ভাড়া। অফিস ভাড়া কই লিখু? খরচের নামে কোনো গড় আছে না, গড় নাই। তাইলে বসাবো কোন জায়গায়? মালিকানা মূলধনে মাইনাস। ওই যে হবে খরচ হলে মূলধন মাইনাস হয়। ক্লিয়ার? এবার আসো, দাঁড়েও যন্ত্রপাতি ক্রয় করা হলো, যন্ত্রপাতি ডেবিট, প্রদ হিসাব ক্রেডিট। যন্ত্রপাতি বাড়ছে, আরেকদিকে কি? পাওনাদার বাড়ছে, প্রদ হিসাব বাড়ছে। তাহলে কি দুই পাশেই বাড়ছে? মালিকানাতে যাবে? যাবে না। কারণ কি? এটা তো সম্পদ এবং দায়। তো যন্ত্রপাতি নামে এক সম্পদ আর পাওনাদারে প্লাস দায় বাড়ছে, সম্পদ বাড়ছে আর দায় বাড়ছে। মক্কেলকে আইনি সেবা দেওয়া হলো নগদে, তাহলে কি হবে? নগদান হিসাব ডেবিট, সেবা আয় ক্রেডিট। নগদ সম্পদ বাড়ছে, আয় মালিকানা বাড়বে, প্লাস হবে। ওই মন্তব্যের করে কি লিখবা? সেবা আয়। বুঝছো বিষয়টা? এবার আসো এটা, অফিস কর্মচারী বেতন দিলাম, জাবেদা কি? বেতন ডেবিট, নগদান ক্রেডিট। জাবেদা আগে বলতে হবে কিন্তু। বেতনটা কোন হিসাব? খরচ। বেতন খরচ হলে মূলধন মাইনাস আর নগদ মাইনাস, সম্পদ মাইনাস, তাহলে নগদতে মাইনাস, নগদতে মাইনাস আর মূলধনতে মাইনাস। মন্তব্যের করে এবার লিখতে হবে, কি লিখবা? বেতন খরচ। পারা যাবে না? ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো, তাই যাবে কি? নগদান ডেবিট, ব্যাংক ঋণ ক্রেডিট। নগদ সম্পদ বাড়তেছে না, নগদ প্লাস আর ব্যাংক ঋণ কি প্লাস। একদিকে মাইনাস হইব কেন? আরে নিচে তো ঋণ বাড়ছে না, ঋণ কি তোমার কমছে? পরিশোধ করলে না কমবে? একদিকে দায় বাড়ছে, আরেকদিকে সম্পদ বাড়ছে, দুই দিকে কি প্লাস। এবার আসো, মক্কেলকে দাঁড়ি সেবা দেওয়া হলো, এবার কি হবে? বাকিতে বিক্রি করলে যাবে কি বলো তো? দেনাদার বাড়ছে। বাকিতে সেবা দিলে কি হয়? দেনাদার ডেবিট, সেবা আয় ক্রেডিট। তো সম্পদ বাড়ছে, আরেকদিকে মালিকানা সত্ত্ব বাড়ছে। আয় বাকিতে হোক, মালিকানা সত্ত্ব তো বাড়ছে। এবার আসো, বাকিতে কৃত যন্ত্রপাতি মূল্য পরিশোধ, এটা কি হবে? স্যার পাওনাদার কমে গেছে এখানে, আর নগদ পাওনাদারকে টাকা দিচ্ছে, পাওনাদার ডেবিট, নগদান ক্রেডিট। পাওনাদার কমবো, নগদ কমবো। ক্লিয়ার? মন্তব্য লিখবো কিছু? ওই বলো, কারণ কি? সম্পদ দায়, আয় ব্যয় মূলধন উত্তোলন তো আসে না, ওডি আসলে মন্তব্য লিখতে হবে। বিষয়টা ক্লিয়ার? তো এইটা জাবেদা লিখবা, ওই প্রথম 2টা অঙ্ক করবা নাকি? এই 6টা ফরম্যাট কি কষ্ট করে শিখবা নাকি করবা? 6 এর কারণ নাই তো। আচ্ছা, আগে 3টা শিখো। কোনটা শিখবা আগে জানো? আগে ক্যাশ মেমো বললাম স্যার। আমি স্যার 3টা শিখলে তো স্যার 6টা হবে। এটাই তো বলছি, একটা তো একটার অধীনে আরেকটা না। ধরো ক্যাশ মেমো আগে শিখো, চালান অটোমেটিক হয়ে যাবে। ডেবিট নোট শিখো, ক্রেডিট নোট অটোমেটিক হয়ে যাবে। ডেবিট ব্রাউজার শিখলে আর ডেবিট ব্রাউজার শিখলে ক্রেডিট ব্রাউজার অটোমেটিক। ডিজাইনটা তো সেম। এই 3টা আগে শিখবে ভালো করে। ক্লিয়ার? এই 3টা আগে শিখো সবাই। আর এই 2টা অঙ্ক করো, এইচডব্লিউ এই 2টা অঙ্ক করো আপাতত। স্যার আমরা এটা করি স্যার, এই দুইটা ভুল হলে বাকিটা আপনি সব 2টা করো। তারপরে এই জাবেদা, অজস্র জাবেদা করতে হবে, দেখি আনলিমিটেড জাবেদা করতে হবে। জাবেদা করলে তুমি সব বুঝে যাবা, কোনটা লেনদেন, কোনটা লেনদেন না, কোনটা হিসাবভুক্ত হইব, কোনটা হইব না, সব বুঝে যাবা। জাবেদা ভালো করে পারতে হবে। ধরো এ প্লাস পাইবা, তাহলে তুমি যে উইক স্টুডেন্ট থাকতে পারো, তুমি এক্সপার্ট হয়ে যাও অটোমেটিক। নিজেরও দুর্বল অবস্থানে রেখে কিন্তু এ প্লাসের স্বপ্ন দেখলে হবে না। এ প্লাস তুমি পাইবা, কিন্তু ভালো স্টুডেন্ট হয়ে যেতে হবে এবং হইতেই শাড়ি করতে হবে। এই ইউনিক এক্সাম আছে স্যার, ওই যে স্যার মেসেজ দিছে, তাইলে আজকে মতন শেষ। বুধবার জমা দিছে। আল্লাহ হাফেজ। এই যারা